আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? আমি ইতিমধ্যে তোমাদের সিকিউর উপর দুইটা ওয়ান শট ক্লাস দিয়েছি, একটা বীজগণিতের আর একটা হলো ত্রিকোণমিতি পরিমিতি, এবং তোমাদের এমসিকিউর উপর একটা ওয়ান শট ক্লাস দিয়েছি। ওখানে 229টার মতো আমি এমসিকিউ সলভ করেছি। ওই 229টা এমসিকিউ থেকে কিন্তু 100% 25টা প্লাস এমসিকিউ তোমরা কমন পাবে, ঠিক আছে? অর্থাৎ যে ওই এমসিকিউর ক্লাসটা করবে তার এমসিকিউ 20-এর নিচে থাকবে না, আমি গ্যারান্টি সহকারে বলতে 20-এর উপরে থাকবেই থাকবে 100%। ওইখানে আমি ক্যালকুলেটরের শর্টকাট হ্যাক্স সবকিছু কিন্তু একবারে দেখাই দিচ্ছি। তো এখন আমি তোমাদেরকে মূলত জ্যামিতির উপপাদ্য থেকে 3টা সিকিউ করাবো। এই 3টা সিকিউ থেকে একটা সিকিউ 100% পরীক্ষা আসবে, 100% পরীক্ষা আসবে, ঠিক আছে? মাত্র 3টা সিকিউ উপপাদ্য থেকে তুমি এই 3টা সিকিউ করে দাও, তাহলে 100% একটা সিকিউ তুমি পরীক্ষা কমন পেয়ে যাবে একদম নিশ্চিন্তে, যেভাবে প্রশ্ন আসবে আসুক, ঠিক আছে? তো আমরা প্রথম সিকিউটা একটু দেখবো। প্রথম সিকিউটা কি দেখো, সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এম এন পি কিউ চতুর্ভুজটা অন্তর্লিখিত এন কিউ ও এমপি করণদ্বয় পরস্পরকে আর বিন্দুতে সমকোণে ছেদ করে। তবে একটা কথা বলে রাখি, এখানে জাস্ট ফিগারটা চেঞ্জ হবে। ধরো আমি এখানে এম এন পি কিউ লিখছি, ওখানে এক্স ওয়াই জেড থাকতে পারে, এবিসি থাকতে পারে, ঠিক আছে? তো শুধু জাস্ট ফিগারটা চেঞ্জ হবে, কিন্তু কথাবার্তা সবকিছু সেম থাকবে। দেখো আমরা সাধারণত কিন্তু জ্যামিতির বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা মুখস্থ করে ফেলে, তবে জ্যামিতি কোনোভাবে মুখস্থের বিষয় নয়। তোমরা আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে আসলে জ্যামিতি বোঝার বিষয়। কারণ জ্যামিতির ক্ষেত্রে যে উপপাদ্য, এটা অনেকে পারে না। এটার না পারার কারণ হলো আমরা উপপাদ্যের বেসিকটা না বুঝেই, বেসিকটা না করে আমরা জ্যামিতি মুখস্থ করে ফেলি। সেক্ষেত্রে তোমাকে শর্ত জানতে হবে, কন্ডিশন জানতে হবে। তুমি যদি উপপাদ্যের শর্তগুলো মাইন্ডে রাখতে পারো, দেখবে উপপাদ্য একদম পানিবাত হয়ে যাবে, ঠিক আছে? আর সম্পাদ্য কম বেশি যেহেতু পারো, সম্পাদ্য ক্লাস আমি নিচ্ছি না, আমি মূলত তোমাদেরকে 3টা উপপাদ্য করাবো। এই 3টা উপপাদ্য করলে তুমি এখান থেকে একটা সিকিউ 100% তোমরা লিখে আসতে পারবে পরীক্ষায়। এবার দেখো ক নম্বরটা কি বলছে, দেখো ক নম্বরটা বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক আঁকো, অঙ্কনের চিহ্ন আবশ্যক। দেখো ক নম্বরে সাধারণত 3 রকমের প্রশ্ন দিতে পারে। একটা হলো স্পর্শক থেকে দিতে পারে, আর একটা হলো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, আর একটা হলো বৃত্তের ব্যাস বৃহত্তম। যে তিনটাই আমি করাবো। এরপরে দেখো খ নম্বরে বলছে কি, প্রমাণ করা যায় কোণ এন পি কিউ প্লাস কোণ এন এম কিউ সমান 180 ডিগ্রি, ঠিক আছে? এরপরে প্রমাণ করা যায় কোণ এন সি এম প্লাস কোণ এম সি কিউ সমান 2 সমকোণ, ঠিক আছে? দেখো দুইটাই তোমার থেকে হয়তো সেম মনে হতে পারে, তবে এখানে তোমাকে মূলত যেহেতু এখানে অ্যাঙ্গেল লিখছি, অ্যাঙ্গেলের ক্ষেত্রে সবসময় কোণের শর্ত হবে, ঠিক আছে? তুমি দেখবে তোমাদের বৃত্ত অধ্যায়টিতে তিন টাইপের তোমার সিকিউ আছে। একটা হলো জ্যা সংক্রান্ত, আর একটা হলো তোমার চাপ সংক্রান্ত, আর একটা হলো তোমার মূলত এই স্পর্শক সংক্রান্ত। দেখবে চাপের ক্ষেত্রে সবসময় কোণের শর্ত হয়, ঠিক আছে? যেমন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এক সরল কোণ 180 ডিগ্রি। তারপর একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? তোমার বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তারপর তোমার বৃত্তে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, বা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তো এই শর্তগুলো তোমাদের একটু মাইন্ডে রাখতে হবে। এই শর্তগুলো মাইন্ডে রাখলে তুমি যে কোনো উপপাদ্য সৃজনশীল করে ফেলতে পারবে। আর সবথেকে বড় কথা হলো এই শর্ত থেকে মূলত তোমাদের কিন্তু এমসিকিউ আসবে পরীক্ষায়, ঠিক আছে? এবার দেখো তাহলে আমরা একে একে করে ফেলি। প্রথমটা প্রথমে করি। দেখো কি বলছে ক নম্বরটা, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক আঁকো। তাহলে আমরা স্পর্শকটা কিভাবে আঁকবো? প্রথমে আমরা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিব। প্রথমে আমরা এই যে আমি এটাকে কেন্দ্র করলাম, 5 সেন্টিমিটার আমি ব্যাসার্ধ নিলাম, এই এতটুকু নিলাম 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। বাস, নেওয়ার পরে আমি এখন কি করব দেখো, এবার আমি কম্পাসের এক মাথা এই পয়েন্টে বসালাম। তারপরে এই যে আমি 5 সেন্টিমিটার নিলাম, এই যে 5 সেন্টিমিটার, এরপর আমি বৃত্ত অঙ্কন করে ফেললাম, এই যে। তাহলে এটাই গেল আমাদের 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এখন আমি কি করব, এখানে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। দেখো মনে রাখবে, এই যে আমি যে কেন্দ্র থেকে যে একটা ব্যাসার্ধ নিলাম বৃত্তের, ঠিক আছে? এখানে যে আমি একটা লম্ব অঙ্কন করি, ওই লম্বটাই হবে মূলত স্পর্শক। এবং এই ব্যাসার্ধটাকে তখন আমি বলবো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে তুমি যে স্পর্শক অঙ্কন করতে চাও, তাহলে ব্যাসার্ধের যেটা প্রান্ত বিন্দু, অর্থাৎ যেটা পরিদস্থ বিন্দু আছে, ঠিক আছে, মানে যে বিন্দুটা
পরিধিতে আছে ওই বিন্দুতে তুমি জাস্ট একটা একটা লম্ব অঙ্কন করবে, তাহলে স্পর্শক হয়ে যাবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, দেখো আমরা জাস্ট একটা লম্ব আঁকবো। এই যে এক মাথা এখানে বসে এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, সেম দৈর্ঘ্য নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, তারপর এখানে একটা বৃত্তচাপ আঁকবো, তারপরে এখানে একটা বৃত্তচাপ, তারপরে এখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, এরপর আমরা জাস্ট কি করে দিব, যোগ করে দিব। এরপরে জাস্ট আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে কি হয়ে গেল, স্পর্শক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের মোটামুটি স্পর্শক। ঠিক আছে, এখন তোমাকে জাস্ট কি লিখতে হবে, এখানে লিখতে হবে কি, এখানে মূলত লেখার কাজটা কি, ধরো আমি স্পর্শকের নাম দিলাম পি কিউ। তো তুমি লিখবে এখানে চিত্রে চিত্রে ও এ সমান ব্যাসার্ধ, হ্যাঁ ও এ সমান ব্যাসার্ধ, তারপরে পি কিউ এ বিন্দুতে এ বিন্দুগামী, পি কিউ এ বিন্দুগামী একটি স্পর্শক। বাস, আমি এইটুকু কথা লিখলে হয়ে যাবে। তাহলে এখানে চিত্রে ও এ সমান ব্যাসার্ধ, তুমি চাইলে 5 সেন্টিমিটার লিখে দিতে পারো, ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার, তারপরে কি পি কিউ এ বিন্দুগামী একটি স্পর্শক। বাস, হয়ে গেল। এটা হলো আমাদের ক নম্বর। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব, দেখো এরপরে দেখো খেয়াল করো কি বলছে, উদ্দীপকে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এম এন পি কিউ চতুর্ভুজটি অন্তর্লিখিত এবং এন কিউ ও এম পি কর্ণদ্বয় পরস্পরকে আর বিন্দুতে সমকোণে ছেদ করে। তো প্রমাণ করো যে কোণ এন পি কিউ প্লাস কোণ এন এম কিউ সমান 180 ডিগ্রি, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো আমরা এখন কিভাবে করব, দেখো প্রথম আমরা একটা বৃত্ত অঙ্কন করব। দেখো প্রথম আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এই ধরো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এই এটা মনে করো কেন্দ্র। প্রশ্নটা ভালো করে বুঝো কি বলছে, এম এন পি কিউ চতুর্ভুজটি অন্তর্লিখিত। তাহলে আমরা একটা এখানে চতুর্ভুজ অঙ্কন করব, একটা চতুর্ভুজ অঙ্কন করব। এই এই যে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, চতুর্ভুজ অঙ্কন করলাম, এই যে করলাম। আমাকে বলছে কি এম এন পি কিউ, তাহলে ধরো আমি এটার নাম দিলাম এম, এটা এন, এটা পি, এটা কিউ। বাস, এম এন পি কিউ আঁকলাম। এখন আমাকে বলছে এম কিউ ও এম পি কর্ণদ্বয় পরস্পরকে আর বিন্দুতে সমকোণে ছেদ করে। দেখো এটার আগে আমাকে প্রথমে প্রশ্ন করতে হবে, কি বলছে, প্রমাণ করা যে কোন এন পি কিউ। তাহলে এন পি কিউ কোনটা, এন পি কিউ হলো এইটা, তারপর এন এম কিউ হলো এইটা। দেখো তোমাকে বলছে কি এই দুইটা কি, এই দুইটার পরিচয়কে আগে তোমাকে বুঝতে হবে। দেখো আমরা যখন উপপাদ্য করব, যখন আমাদের প্রমাণ আসবে, তখন এদের পরিচয়গুলো আমাকে জানতে হবে। কারণ এই পরিচয় পর্বে সাধারণত কি কি থাকতে পারে, কেন্দ্রস্থ গুণ থাকতে পারে, বৃত্তস্থ গুণ থাকতে পারে, এগুলো তোমাকে আগে বুঝতে হবে। তাহলে এটা একটা আমাদের বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, আর এই দুইটা হলো বৃত্তস্থ কোণ। তার মানে তোমাকে বলছে বৃত্তস্থ কোণদ্বয়ের, এই যে বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এখন আসো এখানে আমরা কোন সত্যটা অ্যাপ্লাই করব, কিভাবে বুঝবো, দেখো একটু খেয়াল করে দেখো, এখানে দুইটাই হলো বৃত্তস্থ কোণ, দুইটাই বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের ক্ষেত্রে আমাদের সত্য কোনটা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের সত্য কোনটা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে তুমি যখন সত্য খাটাইতে চাও, তুমি যদি এখানে শর্ত খাটাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটা কেন্দ্রস্থ কোণ লাগবে। ঠিক আছে, যেহেতু তুমি যদি সত্য খাটাইতে চাও, বৃত্তস্থ কোণের সত্যটা খাটাইতে চাও, তোমাকে অবশ্যই একটা কেন্দ্রস্থ কোণ লাগবে। সেজন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এই যে এটার সাথে এটা যোগ করে দিলাম, এই এটা যোগ করে দিলাম। এই যে যোগ করার পর আমি দেখো এখানে এখানে একটা কোণ পেয়েছি, এখানে একটা কোণ পেয়েছি। একটু দেখো দুইটাই কেন্দ্রস্থ কোণ, তবে এর মধ্যে একটা হলো কেন্দ্রস্থ কোণ আর একটা হলো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। তার মানে এটা হলো প্রবৃদ্ধ কোণ। এখন আমি একটা কাজ করব, আমাদের এখানে মেইন কাজটাকে দেখো, প্রমাণে কি বলছে, কোণ এনপিকিউ, কোণ এনপিকিউ আর কোণ এনএমকিউ, এই দুইটার যোগফল বের করতে বলছে। তাহলে আমরা শর্ত খাটিয়ে একবার কোণ এনপিকিউ বের করব, আবার শর্ত কাটিয়ে আমরা কোণ এনএমকিউ বের করব, তারপর দুইটা যোগ করে দিব, আমাদের 180 ডিগ্রি চলে আসবে। দেখো এখন আমাদের সাধারণত যখন আমরা উপপাদ্য করি, তো
প্রথমত আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে, সেকেন্ডলি আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে, তারপর যে আমরা এক্সট্রা কোনো অঙ্কন করি সেটা করতে হবে, তারপর আস্তে আস্তে প্রমাণ। ঠিক আছে, তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখি। দেখো বিশেষ নির্বাচন সাধারণত তোমাদের প্রশ্নে দেওয়া থাকে, ঠিক আছে, আর আমাদেরকে এক্সট্রা ভাবে অঙ্কন চাইলে করতে হবে, তারপর প্রমাণটা আমাদের মেইনলি করতে হয়, প্রমাণের উপর তোমাকে মার্কসটা দিবে। ঠিক আছে, আমরা বিশেষ নির্বাচনটা এখানে লিখে ফেলি। দেখো বিশেষ নির্বাচন, এই বিশেষ নির্বাচন, তাহলে সি কেন্দ্র বিশিষ্ট বলে দিছে, এটা সি কেন্দ্র ধরে নিলাম। তো আমরা লিখবো দেওয়া আছে, এই যে দেওয়া আছে, দেওয়া আছে সি কেন্দ্র বিশিষ্ট, সি কেন্দ্র বিশিষ্ট, সি কেন্দ্র বিশিষ্ট এম এন পি কিউ চতুর্ভুজটি অন্তর্লিখিত। এটা এটা জাস্ট আমাদের এটার কাজ নাই, কারণ এখানে কর্ণের কোনো কাজ আসবে না। ঠিক আছে, অন্তর্লিখিত জাস্ট এটা প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কোণ এন পি কিউ প্লাস কোণ এন এম কিউ সমান 180 ডিগ্রি। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি আনারি এম এন পি কিউ এভাবে লিখলাম কেন, আমি তো এখান থেকে লিখতে পারতাম। দেখো তুমি চিত্রটা অঙ্কন করবে সম্পূর্ণ প্রমাণের উপর ভিত্তি করে। একটু ভালো করে দেখো, তোমার এখানে একটা আছে এনপিকিউ, ঠিক আছে, এখন তুমি এনপিকিউটা চাইলে এখানেও লিখতে পারতে, ঠিক আছে, আর একটা হলো এম, তার মানে দেখো এদের মাঝখানের বিন্দু দেখে তোমাকে হিসাব করতে হবে। দেখো মাঝখানে কি আছে, পি আছে, আর এখানে মাঝখানে কি আছে, এম আছে। তাহলে তোমার মাইন্ডে রাখতে হবে পি এম যাতে পরস্পর বিপরীত থাকে। ঠিক আছে, এখন ধর আমি এখানে বুদ্ধি করে যে এরকম করতাম, এন কিউ পি প্লাস এন এন এম কিউ, এরকম যদি করতাম, তাহলে তোমাকে মাঝখানে এখানে কাকে রাখতে হচ্ছে, কিউ, আর এটা কি এম। তার মানে কিউ আর এম পরস্পর কি হতে হবে, বিপরীত হতে হবে। কিউ আর এমটা পরস্পর কি হতে হবে, বিপরীত হতে হবে। সেজন্য তুমি সবসময় প্রমাণে কি বলছে, প্রমাণের উপর ভিত্তি করে তোমাকে চিত্রটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখলাম। আমরা এক্সট্রা ভাবে কি অঙ্কন করছি, কিউসি আর এনসি। কেন অঙ্কন করছি, অঙ্কন করার প্রয়োজনটা কি, কারণ দেখো তুমি কেন্দ্রস্থ কোণ ছাড়া বৃত্তস্থ কোণের সত্যটা খাটাতে পারবে, তোমাকে অবশ্যই কেন্দ্রস্থ কোণটা লিখতে হবে। তাহলে আমাদের এখানে এক্সট্রা অঙ্কনটা কি, আমাদের এখানে এক্সট্রা অঙ্কন কি দেখি বলো, এই যে অঙ্কন, অঙ্কন আমরা এক্সট্রা ভাবে কি অঙ্কন করছি, এক্সট্রা ভাবে অঙ্কন করছি কিউ কমা সি এবং এন কমা সি যোগ করি। এটা হলো আমাদের এক্সট্রা অঙ্কন। এটা করার মূল উদ্দেশ্য হলো সত্য খাটানোর জন্য, বাস হয়ে গেল। এবার আসতেছে আমাদের প্রমাণ, এবার আসতেছে আমাদের প্রমাণ। ঠিক আছে, তো প্রমাণ আমরা ধাপ অনুযায়ী করব। এই যে প্রমাণ, তাহলে আমরা প্রথমে লিখবো ধাপ 1। ঠিক আছে, তো ধাপ 1-এ আমরা কিসের মান বের করবো, এনপি কিউ এর মান বের করবো। তা একটু খেয়াল করো, এটা যদি বৃত্তস্থ কোণ হয়ে থাকে তাহলে এটার চাপ হবে নিচে। ঠিক আছে, কারণ বৃত্তস্থ কোণের চাপটা সবসময় নিচেই থাকবে, সিম্পল। তার মানে আমি যে এটাকে বৃত্তস্থ কোণ ধরি তাহলে চাপ হবে কিউ এম এন এন, আর যদি আমি বৃত্তস্থ কোণ কিউ এম এন ধরি তাহলে চাপ হবে কিউ পি এন। তাহলে এখন দেখো আমি বৃত্তস্থ কোণ এটার মান বের করতে যাচ্ছি। ঠিক আছে, আমি কিউ পি এন এই বৃত্তস্থ কোণের মানটা বের করতে যাচ্ছি, তাহলে আমাকে চাপ ধরতে হবে কিউ এম এন। তো আমাকে লিখতে হবে যে কিউ এম এন চাপের উপর, কিউ এম এন চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান বৃত্তস্থ, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোনটা, কিউ পি এন। তার মানে কোণ কিউ পি এন এবং কেন্দ্রস্থ, ঠিক আছে, তার মানে দেখো উপরের বৃত্তস্থের জন্য কেন্দ্রস্থ হবে সবসময় নিচেরটা, নিচের বৃত্তস্থের জন্য কেন্দ্রস্থ হবে সবসময় উপরেরটা, এটা মাথায় রাখো। এক কথা যদি আমি বলি, তোমার নিচের চাপের জন্য কেন্দ্রস্থ নিচেরটা হবে, উপরের চাপের জন্য কেন্দ্রস্থ উপরেরটা হবে, সিম্পল। তার মানে চাপ যেখানে থাকবে, চাপটা যদি নিচে থাকে কেন্দ্রস্থ নিচে হবে, চাপ যদি উপরে থাকে কেন্দ্রস্থ উপরে হবে, সিম্পল। ঠিক আছে, তাহলে এখন আমরা কেন্দ্রস্থ কোণ কোনটা, দেখো কেন্দ্রস্থ কোণ হলো এটা, কোণ কিউসিএন।
কোণ কিউসিএন। জাস্ট প্রথমে আমরা পরিচয় দিব। দেখো শর্ত খাটানোর আগে কোনটা বৃত্তস্থ কোনটা কেন্দ্রস্থ সেটা আমাকে আগে লিখতে হবে না? দেখি বলো, সেটা তো আমাকে আগে লিখতে হবে। লেখার পর এবার তুমি সত্যটা কাটাতো। সুতরাং সুতরাং কেন্দ্রস্থ কোণ কিউসিএন সমান টু বৃত্তস্থ কোণ কিউপিএন। বাস লিখে ফেললাম। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, টু বৃত্তস্থ কোণ কিউপিএন। তাহলে আমি এখানে এটা না লিখলেও চলবে, যেহেতু আমি শর্ত দিয়েই দিছি, আমি শর্তটা দিয়ে দিছি, তো আমরা এখানে কিউপিএন লিখলেও হবে। ঠিক আছে, আমি যেহেতু শর্ত দিয়ে দিছি, আর পাশে অবশ্যই শর্তটা লিখতে হবে, মাস্ট বি, যেটাকে আমরা যথার্থতা বলি। যথার্থতা ছাড়া কিন্তু তোমাকে মার্কস দিবে না, মাস্ট বি, তোমাকে যথার্থতা লিখতেই হবে। ঠিক আছে, যথার্থতা কি লিখবে? যেহেতু যেহেতু একই চাপের উপর একই চাপের উপর একই চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বাস, মাস্ট বি শর্ত লিখতে হবে, শর্ত ছাড়া কখনো উপপাদ্য হয় না। তাহলে আমাদের ধাপ 1 গেল। এবার আসো আমরা লিখবো ধাপ 2। এবার আসো আমাদের লিখতে হবে কি ধাপ 2। এই যে ধাপ 2, এই ধাপ 2। দেখো ধাপ 2 এর মধ্যে এখন আমরা কিসের মান? আমরা কিউপিএন এর মান কিন্তু বের করে ফেলছি। দেখো আমাদের কিউপিএন যেটা আছে সেটা, কিউপিএন আর এনপিকিউ কিন্তু একই কথা। আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি, এখানে যেহেতু ওরা, দেখো আমি তোমাদেরকে একটা কথা, কিউপিএন যে কথা, এনপিকিউ একই কথা। আমাদের যেহেতু প্রশ্নে এনপিকিউ বলে দিছে, আমি এখানে এনপিকিউ লিখে দিব। ঠিক আছে, টু এনপিকিউ আমাদের প্রশ্ন মতে, কারণ আমার মেইন কথা পিটা তো মাঝখানে রাখতে হবে। এবার তুমি এনপিকিউ বলো আর কিউপিএন বলো, সেম জিনিস, এগুলোর মধ্যে কোনো তফাৎ নাই। তাহলে টু এনপিকিউ বাস গেল, আমরা এনপিকিউ এর মান পেয়ে গেছি। তুমি চাইলে এখান থেকে একটা লাইন বাড়াইতে পারো, এনপিকিউ সমান হাফ টু, এটা লেখা যায়। ঠিক আছে, না লিখলেও চলবে। এবার আসো ধাপ 2। ধাপ 2 দেখো ধাপ 2 এর মধ্যে আমাদের কিসের মান বের করতে হবে? কিউএমএন। তাহলে এখন কিউএমএন এর জন্য বৃত্তচাপ কি হবে? কিউপিএন। তাহলে আমরা লিখব কিউপিএন চাপের উপর দণ্ডায়মান কি? দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? কিউএমএন। ঠিক আছে, বা এন এম কিউ, আমাদের প্রশ্নে যদি এন এম কিউ লিখছে, তো আমরা এন এম কিউ লিখবো। কোন এন এম কিউ এই, এবং কেন্দ্রস্থ কোণ এই যে কেন্দ্রস্থ কোণটা কি দেখি বলো তো? প্রবৃদ্ধ। কেন্দ্রস্থ কোণ হলো প্রবৃদ্ধ কোণ কিউসিএন। এটা শুধু কেন্দ্রস্থ কোণ হবে না, প্রবৃদ্ধ কোণ কিউএসএন হবে, কারণ এটা হলো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? 180 ডিগ্রি অপেক্ষা বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলে থাকি। তার মানে এটা হলো প্রবৃদ্ধ কোণ গেল। তো এবার আমরা লিখতে পারি সুতরাং প্রবৃদ্ধ, এই যে আমরা শুরুতে কেন্দ্রস্থ লিখতে পারি, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ লিখতে পারি। আমি আপাতত প্রবৃদ্ধ লিখতেছি। প্রবৃদ্ধ কোণ কিউসিএন সমান লেখা যায় টু কোণ এনএমকিউ। লেখা যায় কিনা বলো? এবার পাশে সেম সত্যটা লিখে দাও, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বাস, আমরা ধাপ 1 বের করলাম, ধাপ 2 বের করলাম, ধাপ 3 গিয়ে ধাপ 1 আর 2 যোগ করে দিব, শেষ। এইটুকু কাজ আমাদের, শুধু আর কিছু না। এবার আমরা কি করব? ধাপ 3-এ, এই যে ধাপ 3টা আমি একটু উপরে লিখতেছি। ধাপ 3 লিখবো কি? ধাপ 1 ও 2 যোগ করে পাই, ধাপ 1 ও 2 যোগ করে পাই, ধাপ 1 ও 2 যোগ করে পাই, ধাপ 1 ও 2 যোগ করে পাই। তাহলে লিখো, এই যে 2npq যোগ 2nmq, আমি ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করতেছি, এই যে সমান, দেখো একটা হলো কেন্দ্রস্থ কোণ কিউএসএন, মানে একটা হলো কোণ কিউসিএন,
প্লাস প্রবৃদ্ধ প্লাস প্রবৃদ্ধ কোণ কিউসিএন, দুইটাই সেম কোণ, শুধু একটা তোমার কেন্দ্রস্থ কোণ, আরেকটা হলো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। এবার আমাকে বলো এখান থেকে আমাদের কি কমন যায়, টুটা কমন যাচ্ছে, তাহলে টু কোণ এন পি কিউ প্লাস এন এম কিউ সমান এই দুইটা কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি। ঠিক আছে কিনা, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রে টোটাল কোণ কত ডিগ্রি, 360 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে 360 ডিগ্রি। এবার 360 কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে আমি ওভারঅল যে মানটা পাচ্ছি, আমরা ওভারঅল যে মানটা পাচ্ছি সেটা কি, সুতরাং আমরা এখন লিখতে পারি সুতরাং কোণ এন পি কিউ প্লাস কোণ এন এম কিউ 360 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 180 ডিগ্রি, প্রমাণিত। বাস হো গয়া, বাস হো গয়া, প্রমাণিত। বাস, একদম সিম্পল। আমরা প্রথমে প্রশ্নটা পড়লাম, দেখলাম দুইটাই বৃত্তস্থ কোণের সমষ্টি বলছে, তো আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এজন্য আমরা দুইটা বৃত্তস্থ কোণের মান আলাদা আলাদা বের করছি। এখন বৃত্তস্থ কোণের মান বের করতে গেলে আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা সেটা জানতে হবে, চাপ কোনটা সেটা জানতে হবে, তখন আমি শর্তটা খাটাইতে পারবো, কারণ আমরা কি জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, ওই শর্তটা খাটিয়ে আমি দুইটা আলাদা আলাদা বৃত্তস্থ কোণের মান বের করেছি, করার পর দুইটা যোগ করে দিছি। যদি আমাকে এখানে বিয়োগ বলতো আমি বিয়োগ করে দিতাম, বাস এইটুকু। আমাদের প্রথমে বিষয় নির্বাচন, এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। অঙ্কন আমি সত্য কাটানোর জন্য অঙ্কন করছি, তারপর আমি ধাপ 1 2 দুইটা ধাপ বের করছি আলাদা আলাদা, এবার আমরা যোগ করে দিয়ে আনসারটা বের করে ফেলছি। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ, এটা প্রায় পরীক্ষায় আসে, প্রায় পরীক্ষায় আসে, বোঝা গেছে? তো তোমরা এগুলা এটা সুন্দর করে প্র্যাকটিস করে যাবে। এখানে জাস্ট আমি বলি, জাস্ট কি চেঞ্জ করবে আমি তোমাকে বলি, কথাবার্তা সবকিছু ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র এখানে এই যে ফিগারটা চেঞ্জ করে দিবে। তোমাকে এবিসিডি দিতে পারে, তোমাকে পি কিউ আর এস দিতে পারে, ঠিক আছে, তোমাকে এইটা এই টাইপের করে দিবে, কিন্তু আমাদের নিয়ম তো ঠিক থাকবে। তুমি সবসময় ম্যাথ করবে যে আমাদের প্রমাণে কি আছে, সবসময় উপপাদ্যের ম্যাথ করতে হবে প্রমাণে কি আছে, কোন থাকলে কোণের সত্য, বাহু থাকলে বাহু সত্য, সমান সমান থাকলে সর্বসমান সত্য, সবসময় প্রমাণ দেখে ম্যাথ করবে। আমি এই ম্যাথটা মূলত প্রমাণ দেখেই করছি। ঠিক আছে, প্রমাণে এন পি কিউ আছে, এন এম কিউ আছে, দুইটার মান আলাদা বের করে যোগ করে দিচ্ছি, শেষ, আর তো কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এরপরে আমরা 4 নম্বরটা দেখবো। দেখো কি বলছে, দেখো 4 নম্বর বলতেছি, 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলছে, এটা তো আমাদের উদ্দীপক, এটা তো সবসময় থাকবে, সি কেন্দ্রবিষ্ট বৃত্তে এম এন পি কি চতুর্ভুজটা অন্তর্লিখিত, এন কিউ এমপি কর্ণদ্বয় পরস্পরকে আর বিন্দুতে সমকোণে ছেদ করে। ঠিক আছে, আমাদের আগেরটাতে প্রয়োজন হয়নি, এখন এটাতে প্রয়োজন হবে। ঠিক আছে, এন সি এম কোণ পিসি কিউ 2 সমকোণ, সেটা আমাকে প্রমাণ করতে বলছে, এই দুইটার যোগফল 2 সমকোণ, সেটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা সেম ভাবে আগের মতো কি আঁকবো, আমরা আগের মতো একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, এই যে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এদিকে এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার এটা দেখে আমরা একদম প্রমাণ দেখে দেখে কাজ করব, একদম প্রমাণ দেখে দেখে কাজ করব। তাহলে আমরা সেম ভাবে ওই যে একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা অঙ্কন করে নিব, সিম্পল। এই যে এই 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 আমাদের ছিল এখান থেকে ছিল কিউ এম এম এন পি কিউ। ঠিক আছে, তো আমাকে বলছে কি এন কিউ এমপি কর্ণদ্বয় পরস্পরকে আর বিন্দুতে সমকোণে ছেদ করে। ঠিক আছে, দেখো এখন প্রথমে কি দেখো এন কিউ, তাহলে এই যে কিউ এন, সাদা কলম দিয়ে লিখি, এই যে আচ্ছা এই দেখো, তাহলে এই যে কিউ ওয়ান যোগ করলাম, যোগ করলাম, তারপর বলছে এমপি, এমপি। ঠিক আছে, আমি ধরে নিলাম এটা হলো আমাদের কোণ, কেন্দ্রস্থ কোণটাকে ধর আমি এটা ধরে নিলাম। ঠিক আছে, এটা ধরে নিলাম, জাস্ট এই আঁকলাম। কি বলছে এন কিউ, এই যে এন কিউ এবং এমপি, ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে আর বিন্দুতে সমকোণে ছেদ করে। আমি কি বলছিলাম, সবসময় আমরা প্রমাণ দেখে দেখে কাজ করব। দেখো তো প্রমাণে এদের পরিচয় কি, কোণ এন সি এম, কোণ এন
সি এম, তাহলে সি কোনটা? এইটা, ঠিক আছে, সি কোনটা? এটা এন সি এম, তার মানে এন এর সাথে এন সি, তারপর এম কোথায়? এটা, তার মানে এই দুইটা, তার মানে দেখো এটা তো কেন্দ্রস্থ কোণ। দেখো তো এদের পরিচয়টা কি? এদের পরিচয়টা হলো কেন্দ্রস্থ কোণ। ভালো করে দেখো এদের পরিচয়টা কি? কেন্দ্রস্থ কোণ, এন সি এম। দেখো এখন তোমরা আগেরটার সাথে একটু মিলাইতে পারো, আগেরটা ছিল বৃত্তস্থ কোণ, এখন একটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে এবার দেখো আগেরটাতে বৃত্তস্থ কোণের জন্য আমাদের কেন্দ্রস্থ কোণ করতে হয়েছে, এখন কেন্দ্রস্থ কোণের জন্য আমাদের বৃত্তস্থ কোণ লাগবে। তাহলে আমরা এখন একটু যোগ করে দিই, দেখো তাহলে কি দেখো কোন এনসিএম, মানে আমরা এখন জাস্ট প্রমাণ দেখে দেখে চিত্রটা অঙ্কন করব। এনসিএম, তাহলে এই যে এন আঁকলাম, এন এনসি, তারপর এন এন, এই যে এই তো। এবার একটু খেয়াল করে দেখো তো, আমার এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, ভালো করে দেখো, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এখানে চাপটা হবে এম এন চাপ। তাহলে এম এন চাপের উপর, এম এন চাপের উপর কেন্দ্রস্থ কোণ যদি এনসিএম হয়, তাহলে এদের উপরস্থ বিন্দু কি? পি। তাহলে এই পিটা কি হবে? বৃত্তস্থ কোণ হবে। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এখান থেকে আমরা কোণ এনসিএম এর মান বের করব, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যদি কোণ এনসিএম এর মান বের করি, দেখো কোণ এনসিএম যদি বের করি তাহলে আমরা পাবো 2 কোণ এমপিএন। এই আগে আমরা এখানে লিখে ফেললাম বোঝার সুবিধার্থে। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা কোণ এনসিএম বের করছি। এবার আমি কোণ পিসিকিউ বের করব, জাস্ট পিসিকিউ। এবার আসো পিসিকিউ কোনটা? এইটা, এই যে পিসি, এই যে পিসি, এই যে পিসি কিউসি, এই যে গুণ করে দিলাম, সরি যোগ করে দিলাম। তাহলে এই যে সিপি আর সিকিউ যোগ করলাম, তাহলে আমরা এটা যোগ করলে কি পেলাম? এই কেন্দ্রস্থ কোণটা পেয়ে গেছি। এই দেখো তো পেয়ে গেছি কিনা? পিসি কিউ কোণ, পিসি কিউ কোণ। তাহলে এটা যদি কেন্দ্রস্থ হয়, এটার উপরস্থ বিন্দু কি? এন। তাহলে এখানে পি এন কিউটা হবে বৃত্তস্থ কোণ। তাহলে এখন দেখি বলতো, এই যে কোণ পিসি, কোণ পিসি কিউ সমান কি হবে? 2 কোণ পি এন কিউ। এই কেন আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বাস এই যে শর্ত খাটি আমি দুইটা কোণের মান বের করছি, এখন জাস্ট তুমি যোগ করে দাও, এখন তুমি জাস্ট যোগ করে দাও, এই দুইটা কোণ যোগ করে দাও। দেখো তো কোণ এনসিএম প্লাস কোণ পিসিকিউ সমান 2 ইন্টু কোণ এমপিএন প্লাস কোণ পিএনকিউ, ঠিক আছে? এবার দেখো, এবার দেখো এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলেই তো আমি দুই সমকোণ প্রমাণ করে ফেলবো। এখন আমি দেখব এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি কিনা, মানে এক সমকোণ কিনা। একটু দেখি তো, একটা হলো কোণ এমপিএন, এমপিএন দেখো এরা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে বলছে? দেখো এরা পরস্পরকে আর বিন্দুতে ছেদ করছে। তাহলে দেখো এমপিএন যে কথা, আর পিএন একই কথা কিনা, মানে এক কথা এই কোণটা কিনা দেখি বলো, পি কোণ। আর একটা হলো কি দেখো পিএন কিউ, তাহলে পিএন কিউ যে কথা, পিএন আর একই কথা। যদি আমি একটু তোমাদেরকে দেখাই, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ভালো করে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এবং দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে যদি একটা কোণ সমকোণ হয়, সমকোণী ত্রিভুজে যদি একটা কোণ সমকোণ হয়, তাহলে অপর দুইটা কোণের সমষ্টি কি হবে? অপর দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তার 90 ডিগ্রি মানে কি? এক সমকোণ হবে। তার মানে এই দুইটা কোণের পরিচয় কি? এই দুইটা কোণের পরিচয় হলো এরা হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর কি? পূরক। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর কি? পূরক। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি কি? দেখো কি লিখতে পারি? 2 ইন্টু 1 সমকোণ, পাশে দিয়ে লিখে দিবে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক, এটা লিখে দিবে। বাস হয়ে গেছে, আমাদের প্রমাণ হয়ে গেছে। কোণ এনসিএম প্লাস কোণ পিসিকিউ সমান 2 সমকোণ, 2 সমকোণ। বাস আমি মোটামুটি ধাপটা করি, এটা হলো ধাপ 1,
ধাপ 2। তো আমরা কিভাবে লিখবো? প্রথমে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের পরিচয় দিবে, চাপটা লিখবে। দেখি বলো কোন এনসিএম যেটা আছে, তোমার কোন এনসিএম যেটা আছে এটার জন্য চাপ কি? এমএন। ঠিক আছে, আর একটা উপায় চাপ বের করা যায়, দেখো মাঝখানে কেন্দ্রস্থ তো তাহলে চাপ এমএন হবে, মাঝখানে সি তো তাহলে চাপ পি কিউ হবে। তাহলে এমএন চাপের উপর কেন্দ্রস্থ কোণ এনসিএম এবং বৃত্তস্থ কোণ এনপিএম। এবার সেম ভাবে যদি সিটা কেন্দ্র হয় চাপ হবে পিকিউ, তাহলে সেম ভাবে দেখো পিকিউ চাপের উপর কেন্দ্রস্থ কোণ পিসিকিউ এবং বৃত্তস্থ কোণ এপিএনকিউ। এবার তুমি সত্য কাটাও, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ, এই দুইটা যোগ করে দাও। যোগ করার পর আমি এই দুইটা কোণের সমষ্টি পেলাম সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। আর সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণ দ্বারা পরস্পর পূরক। তাহলে আমরা প্রমাণ করে এলাম দুই সমকোণ। এখানে জাস্ট তোমাকে বিশেষ নির্বাচন লিখতে হবে, প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হবে, তারপর আমরা কেন্দ্রস্থ কোণের জন্য আমরা যেগুলো যোগ করছি সিএম, সিএন যোগ করছি, তারপর সিপি আর সিকিউ যোগ করছি। দেখো এখানে জাস্ট চারটা, সিএম যোগ করছি, সিএন যোগ করছি, সিপি যোগ করছি, সিকিউ যোগ করছি, এই যোগ করে এগুলো লিখতে হবে। তারপর ধাপ 1 দিয়ে কোণ এনসিএম বের করব, ধাপ 2 দিয়ে কোণ পিসিকিউ বের করব, তারপর ধাপ 3 গিয়ে এই দুইটা যোগ করব। যোগ করলে এখানে দুইটা কোণ পাবো, এরা হলো সমকোণী ত্রিভুজ পিআরএন এর সূক্ষ্মকোণ। এই কারণে সূক্ষ্মকোণটা পরস্পর কি হবে? পূরক বা এক সমকোণ হবে। তো 2 1 2 সমকোণ পেয়ে গেলাম, প্রমাণিত। ঠিক আছে কিনা, বোঝা গেছে কিনা? এটা খুব গুরুত্বপূর্ণ, দেখো খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে আমি আরেকটা জিনিস তোমাদের প্রমাণ করে দিচ্ছি, দেখো সেটা হলো কি জানো, এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয়ে যায়। দেখো কোণ এনসিএম প্লাস কোণ পিসিকিউ সমান 2 কোণ পিআরকিউ। এটাও প্রমাণ করতে পারে, এটাও দিতে পারে তোমাদের, দুই সমকোণ না দিয়ে এটাও দিতে পারে। দেখো এটাও সেম, আমি সেম ভাবে কোণ এনসিএম বের করলাম, কোণ পিসিকিউ বের করলাম, দুইটা যোগ করে দিলাম, দুইটা যোগ করে দিলাম। যোগ করার পর দেখো একটু খেয়াল করো তো, এই দুইটা কোণ, এই দুইটা কোণ অন্তস্থ কোণ না? আর কোণ পি আর এন বা এখানে যে আমরা লিখছি পি আর কিউ, এটা বহিস্থ কোণ না? দেখো তো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান কিনা, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান কিনা। তার মানে এই দুইটা কোণের সমষ্টির পরিবর্তে আমি চাইলে কি এটা লিখতে পারি কিনা? কেন? ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে কিন্তু আমরা আরেকটা প্রমাণ কিন্তু পেয়ে গেছি, এক ঢিলে দুই পাখি। ঠিক আছে, বুঝা গেছে? এটা হলো আমাদের প্রথম সিকিউ। এবার আমরা সেকেন্ড সিকিউতে চলে যাব। এবার দেখো উদ্দীপক চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে পিআর এবং কিউএস যা দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে। দেখো আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা জিনিস করছি এখানে। দেখো আর বিন্দুতে ছেদ করলে আমাকে 2 কোণ পিআর কিউ এটা প্রমাণ করতে বলছে। দেখো সেম ম্যাথ কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো কিউ আর কিউএস যা দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ, প্রমাণ করো যে কি 2 কোণ পিই কিউ। ঠিক আছে, আমাদের কিন্তু এটা দিয়ে দিয়েছে এখানে, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছি। আচ্ছা, তারপর আমি সিকিউটা সলভ করে দিচ্ছি। দেখো প্রথমটা কি, প্রমাণ করা যায় অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। একদম সিম্পল, আমি প্রথমে অর্ধবৃত্তস্থ কোণের মানটা বের করব। আমাদের মেইন কাজটা হলো অর্ধবৃত্তস্থ কোণের মানটা বের করে। এক্ষেত্রে আমাদের সত্য কি হবে, দেখো এটা অর্ধবৃত্তস্থ হোক আর সম্পূর্ণ বৃত্তস্থ হোক, এখানে আমি বৃত্তস্থ কোণের সত্যটা কাটাবো। আর বৃত্তস্থ কোণের জন্য আমাদের অবশ্যই একটা কেন্দ্রস্থ লাগবে, একটা চাপ লাগবে। তবে এখানে চাপটা হবে অর্ধচাপ, কারণ মনে রাখবে অর্ধচাপের উপরস্থ বিন্দু হলো অর্ধবৃত্তস্থ বিন্দু। আর এই অর্ধবৃত্তস্থ বিন্দু যে অর্ধবৃত্তস্থ কোণ যে এক সমকোণ, সেটাই আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা অর্ধচাপের উপর একটা বিন্দু নিব, এটা হবে অর্ধবৃত্তস্থ বিন্দু। তাহলে আমরা অর্ধচাপ কিভাবে আঁকবো? অর্ধচাপ কিভাবে আঁকবো? সিম্পল, প্রথমে তুমি একটা বৃত্ত নাও, মনে করো এটা হলো আমার বৃত্তের কেন্দ্র, এটাকে আমি বৃত্তের কেন্দ্র ধরলাম। ধরার পরে আমি কেন্দ্র বরাবর একটা রেখাংশ নিব, এই রেখাংশটা হবে বৃত্তের ব্যাস। তাহলে এই বৃত্তের ব্যাসটা কি করছে? একটা অর্ধচাপ তৈরি করছে। ঠিক আছে, তাহলে আমি চাপের নাম ধরো দিলাম এ ডি বি, এটা চাপের নাম এডিবি দিলাম। আর এডিবি চাপ মানে অর্ধচাপের উপরস্থ বিন্দু হলো অর্ধবৃত্তস্থ বিন্দু। আর এই অর্ধবৃত্তস্থ বিন্দু, এই অর্ধবৃত্তস্থ বিন্দু চাপের সাথে যে কোণ তৈরি করে, চাপের সাথে যে কোণ তৈরি করে সেটাই হলো অর্ধবৃত্তস্থ কোণ। আর এই অর্ধবৃত্তস্থ কোণ যে এক সমকোণ, সেটাই আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের কি লাগবে? একটা কেন্দ্রস্থ লাগবে। তার মানে এখানে আমি ও দিয়ে দিলাম। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ যেটা কোণ এ ও বি, এটা এক সরল কোণ। তাহলে দেখো আমরা কিভাবে করবো, সিম্পল,
প্রথমে আমরা লিখবো বিশেষ নির্বাচন। দেখো বিশেষ নির্বাচন, এই যে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। তো আমরা প্রথমে লিখবো মনে করি, যেহেতু দেওয়া নাই, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তে এডিবি চাপের উপর, এডিবি চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান বৃত্তস্ত বা অর্ধবৃত্তস্ত লিখবো আমরা, অর্ধবৃত্তস্ত, অর্ধবৃত্তস্ত কোণ, কোণ এসিবি, হ্যাঁ, এবং কেন্দ্রস্থ কোণ এওবি। বাস প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কোণ এসিবি সমান এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। কোণ এসিবি সমান এক সমকোণ। দেখো কেন্দ্রস্থ এওবি এটা না লিখলেও চলবে, আমরা এটা না লিখলেও চলবে, এটা আমাদের বিশেষ নির্বাচন না লিখলেও চলবে, কারণ বিশেষ নির্বাচন আমাদের কেন্দ্রস্থ কোণের কথা বলে নাই, এটা আমরা শর্ত কাটানোর সময় নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা এবার সরাসরি প্রমাণে চলে যাব। আমরা সরাসরি প্রমাণে চলে, এখানে কোনো এক্সট্রা অঙ্কন নাই, এখানে এক্সট্রা অঙ্কন নাই, কারণ অর্ধবৃত্তস্থ কোণ বলেই দিছে আমাকে। তো আমরা এখানে প্রমাণে চলে যাই, সরাসরি প্রমাণ। এই প্রমাণ একটা ধাপেই শেষ, একটা ধাপে শেষ, ধাপে একটা ধাপেই শেষ। দেখো ধাপ একে কি লিখবো, এডিবি চাপের উপর, এডিবি চাপের উপর, এডিবি চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান বৃত্তস্ত, বৃত্তস্ত কোণ এসিবি এবং কেন্দ্রস্থ কোণ এওবি। তো সুতরাং কোণ এওবি সমান 2 কোণ এসিবি। পাশে দিয়ে কি লিখবো, যেহেতু যেহেতু একই চাপের উপর, একই চাপের উপর, একই চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা কোণ এসিবি সমান হাফ কোণ এওবি, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, একটা লিখলে হলো। এবার বা দেখো তো কোণ এসিবি মানে এওবি কোণটা কি, এক সরল কোণ, এক সরল কোণ, হ্যাঁ, কোণ এওবি কি এক সরল কোণ। বা আমরা লিখতে পারি এক সরল কোণ সমান আমরা কি জানি, এটা লিখতে হবে, এক সরল কোণ সমান আমরা জানি 2 সমকোণ। আমরা কি জানি, 2 সমকোণ। এই পাশে দিয়ে লিখিত, যেহেতু এক সরল, এখানে যথার্থতা লিখতে হবে, যথার্থতা লিখতে হবে, এক সরল কোণ সমান 2 সমকোণ, এটা লিখে দাও। ঠিক আছে, 2 সমকোণ লিখে দাও। তো 2 2 কাটা, সুতরাং কোণ এসিবি সমান এক সমকোণ। বা সত্য কাটাবে, উপপাদ্য মানে সত্য কাটানো, আগে পরে হোক কোনো সমস্যা নেই, তুমি যা সত্যটা খাটাই দিবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি তোমাদের আরেকটা জিনিস প্রমাণ করে দিচ্ছি। দেখো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যেমন দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এই যে বৃত্ত একটা অঙ্কন করলাম, এখানে ধরো আমি একটা চাপ নিলাম, এখানে আমি একটা ধরো চাপ নিলাম, চাপটার নাম ধরো এবি দিলাম, হ্যাঁ। এখন এবি চাপের উপর এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, ঠিক আছে, আর এটা মনে করো কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ। তো আমি এখন কেন্দ্রস্থ কোণ যোগ করে দিলাম, ঠিক আছে, এটা সি, এটা কি ডি, সি কোণ ডি কোণ, এটা ও কোণ। তাহলে দেখো একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো দুইটা বৃত্তস্থর জন্য, দুইটা বৃত্তস্থ কোণের জন্য কেন্দ্রস্থ কোণ কিন্তু একটা। তাহলে দেখো এখানে আমরা কোণ এওবি সমান কি পাচ্ছি, 2 কোণ এসিবি পাচ্ছি, আবার এখানে কোণ এওবির জন্য সেম ভাবে পাচ্ছি 2 কোণ এডিবি। কেন, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ,
তাহলে দেখো এই দুইটা কোণ এখন সমান হয়ে গেল না? তাহলে আমরা কি প্রমাণ করে ফেললাম? সেটা হলো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে দিতে পারে শর্টকাটে। ঠিক আছে, বুঝা গেছে? বুঝা গেছে? এরপরে দেখো, এরপরে খ নম্বর, উদ্দীপকে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিআর ও কিউএস যে দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে কোন কিউপিএস হাফ কোণ। দেখো এখানে কোনো ই এর ফাংশন নাই, দেখো প্রমাণে কোনো ই এর ফাংশন নাই। এখানে আমাকে মূলত প্রমাণ করতে বলছে কোন কিউপিএস সমান হাফ কোন কিউএস। তার মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দুইটাই সেম জিনিস। এটা আমরা এখন প্রমাণ করব। এতক্ষণ যে সত্যটা আমরা খাটাইছি বিভিন্ন উপপাদ্যে, এই সত্যটা আমি এখন প্রমাণ করব। এই সত্যটা প্রমাণ করার জন্য আমাকে কোণের সত্য জানতে হবে। জাস্ট তিনটা কোণের সত্য আমাদের মাইন্ডে রাখতে হবে। একটা হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এক সরল কোণ 180 ডিগ্রি, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। এই তিনটা সত্য যদি তোমার মাইন্ডে থাকে, তুমি চাপ ছাড়া যে কোনো কোণের ম্যাথ তুমি সহজে করে ফেলতে পারবে। ঠিক আছে, এখন দেখো আমি এই সত্যটা প্রমাণ করব। দেখো আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। এই যে করলাম, একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, তো এখানে তো বলে দিছে পি আর কিউএস দুটি যে, পি আর কিউএস দুইটা যে বলে দিছে। তো আমরা একটা কাজ করি, এটা পি এর বিপরীতটা আর লিখি, এই যে আর, তারপর এই কিউ, এই এস। ঠিক আছে, দেখো কিউপিএস, কিউপিএস আমি পিটা এখানে রাখি। ঠিক আছে, বৃত্তস্থ কোণ, আচ্ছা না স্যার এখানে রাখি কিউপিএস। এই যে কিউপিএস, এই যে কিউপিএস, তাহলে আমি অঙ্কন করি, কিউপিএস অঙ্কন করি। এই যে কিউপিএস, তুমি চাইলে নিচেও রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। কিউপিএস অঙ্কন করলাম। এই যে তার মানে আমরা বৃত্তস্থ কোণ পেয়ে গেছি। দেখো আমরা বৃত্তস্থ কোণ পেয়ে গেছি, কিউপিএস পেয়ে গেছি। এবার লাগবে কেন্দ্রস্থ। ঠিক আছে, কেন্দ্রস্থ আঁকো, কেন্দ্রস্থ আঁকো। মনে করো এটা হলো আমাদের কেন্দ্র, এটা কেন্দ্র। ঠিক আছে, এখন আমরা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করি, কেন্দ্রস্থ কোণ অঙ্কন করি। এই যে কিউ, তারপরে এই, ঠিক আছে, এই যে কেন্দ্রস্থ কোণ পেয়ে গেছি, এটা হলো কেন্দ্রস্থ কোণ। এই যে এটা হলো আমাদের বৃত্তস্থ কোণ, এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ। এখানে কেন্দ্র কি ও, এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এখন আমাদের তো চাপ লাগবে। ঠিক আছে, একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে চাপটা কি হবে? তো চাপটা হিসেবে আমি এখানে বাকিটা লিখতে পারি আর। ঠিক আছে, তাহলে এখানে চাপ কোনটা হবে? এখানে চাপ হবে যে এটা, এই যে এটা একটা, এই চাপ। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা এখন আমি প্রমাণ করব, এটা আমি এখন প্রমাণ করব। এখানে আমি চাপটা কিউআরএস ধরতে পারি, কিউএস ধরতে পারি, কোনো সমস্যা নেই। নো নি, মানে কোনো সমস্যা নেই। তুমি কিউএস ধরতে পারো, তুমি চাইলে কিউআরএস ধরতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখন যে সত্যটা খাটাবো, তুমি দেখবে সাধারণত তুমি যখন কোণের সত্য কাটাবে চাপ ছাড়া, তোমাকে মাস্ট বি ত্রিভুজ আনতে হবে। কারণ আমি যে এখন বললাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তারপর ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ যার সমষ্টির সমান। তো ত্রিভুজ ছাড়া কি তুমি কোনো সত্য খাটাইতে পারবে? তো তোমাকে আগে ত্রিভুজ আনতে হবে। তাই এখন আমি একটা কাজ করি, এটাতে আমি একটা ত্রিভুজ নিয়ে আসবো। ধরো একটা ত্রিভুজ নিয়ে আসবো। এই যে তাহলে ত্রিভুজ কিভাবে আমরা? সিম্পল, এটা যোগ করে দিলাম। এখন যে যোগ করে দিলাম, একটু খেয়াল করো, আমাকে মূলত বের করতে বলছে কি সেটা একটু বলতো। আমাকে বের করতে বলছে কোন কিউ ও এস এর মান, এটা মান, এটার মান বের করতে বলছে। এখন এই যে কিউ এস এর মান, এই দুইটা ত্রিভুজের বহিস্থ কোণ হয়ে গেছে, কিন্তু আমরা তো কি জানি? আমরা যে বহিস্থ কোণের সত্যটা জানি, এটা হলো একটা ত্রিভুজের জন্য। কিন্তু এখানে যে বহিস্থ কোণটা, তো দুইটা ত্রিভুজের বহিস্থ কোণ হয়ে গেছে। আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। আমরা যেহেতু বহিস্থ কোণের সত্য একটা ত্রিভুজের ক্ষেত্রে জানি, আমরা এটাকে একটু বর্ধিত করব, এটাকে একটু বর্ধিত করব। এই যে এটাকে একটু বর্ধিত করব। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা একটু বর্ধিত করব। এই একটু বর্ধিত করলাম, এই যে করলাম, জাস্ট একটু বর্ধিত করব এটাকে। এটার নাম ও দিলাম। ধরো আমি এটাকে পিএন পর্যন্ত বর্ধিত করছি, তোমার মতো করে দিতে পারো। ঠিক আছে, তোমার মতো করে একটা দিতে পারো, বাস বর্ধিত করলাম। এবার বুঝো কেন বর্ধিত করছি, এটা তোমাকে বুঝতে হবে শর্ত খাটানোর জন্য।
কারণ এখানে কিউ এস যেটা আছে এটা বহিস্থ কোণ হয়ে গেছে, আর বহিস্থ কোণের সত্য কাটানোর জন্য আমরা একটা ত্রিভুজ দরকার, দুইটা না। এখানে কিউ এস দুইটা ত্রিভুজের বহিস্থ কোণ হয়ে গেছে, এজন্য আমরা মাঝখানে একটা রেখাংশ টেনে দিছি, যাতে আমরা দুইটা বহিস্থ কোণ পাই। এখন দেখো তো এখানে কিউ ও এন এই ত্রিভুজের বহিস্থ কোণ, আর এন ও এস এই ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে এই দুইটা বহিস্থ কোণ তুমি যদি যোগ করো, তাহলে কেন্দ্রস্থ কোণ কিউ ও এস এর মান তুমি পেয়ে যাবে না? আমি যদি এই কোণ কিউ ও এন আর কোণ এস ও এন বা এন ও এস এই দুইটা কোণের মান যদি আলাদা আলাদা বের করে যোগ করে দিই, তাহলে তো তুমি এই কেন্দ্রস্থ কোণের মানটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আমি ধাপটা করে দিচ্ছি, বিশেষ নির্বাচন এখানে দেওয়াই আছে, আমি প্রমাণের ধাপটা করে দিচ্ছি। দেখো এখানে অঙ্কনটা কি, সে অঙ্কনটা একটু লিখে দিই আমি, এক্সট্রা ভাবে যে অঙ্কনটা করতে হবে তোমাকে, এখানে অঙ্কনটা আমি লিখে দিচ্ছি। অঙ্কনটা কি দেখো, বিশেষ নির্বাচন প্রশ্নের তুমি জাস্ট দেখবে দেওয়া আছে, লিখবে জাস্ট, ঠিক আছে। তো অঙ্কনটা কি দেখো, অঙ্কন হলো কিউ কমা ও এবং ও কমা এস যোগ করি, ঠিক আছে। আচ্ছা এটা যোগ করতে হবে না, কারণ কেন্দ্রস্থ বৃত্তস্থ এখানে বলেই দিছে। আমি জাস্ট কি করব, পি কমা ও যোগ করি, পিও কে ও এন পর্যন্ত বর্ধিত করি, এইটুকু লেখা লিখলে হবে, বর্ধিত করি। আচ্ছা বিশেষ নির্বাচন কি লিখবো, বিশেষ নির্বাচন লিখবে দেওয়া আছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে একই চাপ কিউআরএস এর উপর বৃত্তস্থ কোণ কিউপিএস এবং কেন্দ্রস্থ কোণ কিউএস প্রমাণ করতে হবে যে কোণ কিউপিএস সমান হাফ কোণ কিউএস। সিম্পল, কি লিখবে, দেওয়া আছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে কিউআরএস বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কিউপিএস এবং কেন্দ্রস্থ কোণ কিউএস প্রমাণ করতে হবে যে কোণ কিউপিএস সমান হাফ কোণ কিউএস। অঙ্কন লিখবে এটা পিও যোগ করি, পিও কে এন পর্যন্ত, ও এন বলতে ও পিও কে ও এন পর্যন্ত বর্ধিত করি, বাস। এবার আসতেছে আমাদের প্রমাণ, মেইন জিনিসটা প্রমাণ, ঠিক আছে। এই যে আমরা জাস্ট একটা ধাপ লিখবো আর একটা ধাপ অনুরূপভাবে লিখে দিব। প্রমাণ ধাপ এক, ধাপ এক, আমরা জাস্ট এই একটা কোণের মান বের করে বাকিটা অনুরূপভাবে লিখে দিব। দেখো তো কোণ কিউ ও এন এটা কোন ত্রিভুজের বহিস্থ কোণ, পি ও কিউ। তাহলে লেখো ত্রিভুজ পি ও কিউ এর বহিস্থ, ত্রিভুজ পি ও কিউ এর বহিস্থ কোণ কি, বহিস্থ কোণ কিউ ও এন লিখলাম। সুতরাং কোণ কিউ ও এন মানে বহিস্থ কোণ, এই যে ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুইটা কোণের সমষ্টি সমান, বিপরীত দুইটা কোণের সমষ্টি সমান। তার মানে কোণ কিউ ও এন সমান কোণ কিউ পি ও বা ও পি কিউ যেটা বলতে পারো, ধর আমি ও পি কিউ বললাম, ও পি কিউ, ঠিক আছে, অথবা তুমি কিউ পি ও বলতে পারো, কোনো সমস্যা, একভাবে লিখলো। আমার পিটা মাঝখানে রাখলো হচ্ছে, কোনটাকে মাঝখানে রাখলো হচ্ছে। এবার তুমি যেভাবে বলো কোণ কিউ পি ও, এবার হলো কোণ পি কিউ ও, কিউ কিউ প্লাস বা কোণ কিউ ও এন। এবার দেখো তো আমাদের এখানে এই কোণের কোনো কাজ আছে, আমাদের প্রমাণে কি কিউ কোণ আছে? নাই, আমাদের কোন কোণটা এই পি কোণটা। এখন দেখো তো এই দুইটা কোণ পরস্পর সমান কিনা, কেন, কারণ ও কিউ ও পি ব্যাসার্ধ, আর সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। তো আমরা এখানে চাইলে এই যে পি কিউ ও যেটা আছে এটাকে কিউ পি ও লিখতে পারি। তো পাশেতে আমরা লিখে দিব যেহেতু ওপি সমান ও আর একই বৃত্তের ব্যাসার্ধ, এবং ঠিক আছে এটা আমরা চাইলে আলাদাও লিখতে পারি, যেহেতু ওপি সমান ও আর এবং সমান সমান বাহুর, এখানে একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিবা, এবং সমান সমান বাহুর, সমান সমান বাহুর, সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, বিপরীত কোণ পরস্পর সমান।
জাস্ট এটা লিখে দিলে হবে। তুমি লিখবে যেহেতু ওপি সমান ওয়ার সমান একই বৃত্তের ব্যাসার্ধ এবং সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, এই দুইটা কারণ। প্রথমত এরা ব্যাসার্ধ মানে এরা সমান, আর সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, এই জন্য আমরা কিউপিও আর কিউপিও মানে পিকিউ কে কিউপিও লিখছি, দুইটা কোণ পরস্পর সমান এই কারণে। বাস হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গিয়েছে, আমাদের কাজ হয়ে গিয়েছে। বা কোণ কিউওএন সমান 2 কোণ কিউপিও, বাস হয়ে গেছে, বাস গেল। ধাপ 1 আমরা কমপ্লিট করলাম। এবার আসো ধাপ 2, এবার আসো ধাপ 2। ধাপ 2, ধাপ 2 আমরা কি লিখব? এই যে ত্রিভুজ পিও এস এর বহিস্থ কোণ, বহিস্থ কোণ কোনটা দেখি বলো? এই ত্রিভুজটা মানে পিওএস এর বহিস্থ কোণ কোনটা? এনওএস। বহিস্থ কোণ কোন এনওএস হলে অনুরূপভাবে লেখা যায় যে অনুরূপভাবে লেখা যায় যে কোণ এনওএস, কোণ এনওএস, ঠিক আছে, সমান কি লেখা যায় বলো? 2 কোণ, এটা যদি কিউপিও হয় এটা এসপিও হবে, সিম্পল এসপিও, ঠিক আছে। তাহলে এটা গেল ধাপ 1 2। এবার আমরা বরাবর মতো ধাপ 1 আর 2 কি করে দিব? যোগ করে দিব, ঠিক আছে। আমরা উপরে লিখে দিতে পারি, এই যে বরাবরের মতো আমরা ধাপ 1 আর 2 কি করে দিব? যোগ করে দিব। এই ধাপ 3 এ গিয়ে যোগ করে দিব, ধাপ 3 কি লিখবো? ধাপ 1 ও 2 যোগ করে পাই, ধাপ 1 ও 2 যোগ করে পাই, ধাপ 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই, যোগ করে পাই, ঠিক আছে, যোগ করে পাই। এই তাহলে যোগ করো। সুতরাং কোণ কিউওএন যোগ কোণ এনওএস সমান, দুটা কমন নিয়ে ফেলি, কোণ দুটা আমরা একবারে কমন নিয়ে ফেলি, 2 কোণ কিউপিও প্লাস কোণ এসপিও সাপো, ঠিক আছে। এবার আসো মেইন জিনিসে আসো, বা দেখো তো কিউওএন আর এনওএস এই দুইটা যোগ করলে আমরা কি পাচ্ছি? কিউওএস পাচ্ছি। সুতরাং এখানে লেখা যায় কোণ কিউওএস সমান কিউপিও আর এসপিও যোগ করলে আমরা পাচ্ছি কিউপিএস, এই পুরা কোণটা পাচ্ছি। তাহলে লেখা যায় 2 কোণ কিউপিএস, লেখা যায় কিনা? বাস, তাহলে আমরা একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ হয়ে গেছে। এবার তুমি চাইলে এখান থেকে লিখতে পারো, সুতরাং কোণ কিউপিএস সমান হাফ কোণ কিউওএস। এই বাস হয়ে গেল প্রমাণ, হয়ে গেল প্রমাণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একদম সিম্পল কিনা? বুঝা গেছে? প্রমাণিত। এগুলোই আসে, এগুলোই পরীক্ষায় আসে, মূলত এগুলোই পরীক্ষায় আসে, ঠিক আছে। বুঝা গেছে কিনা? এরপরে আমরা খ নম্বরটা তো করলাম, এরপরে আমরা গ নম্বরটা করে ফেলবো। দেখো গ নম্বর কি বলছে উদ্দীপকে? পিও ও আরো যোগ করে প্রমাণ করো যে এটা। এখানে আমাকে বলেই দিছে, দেখো পি আর কিউ এস যে দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এটা আমি কিন্তু এক প্রকার তোমাদেরকে করাই ফেলছিলাম, তারপরে একটু করে দেখাই দিচ্ছি। এই দেখো, এই যে আমি বৃত্ত আঁকলাম, এবার দেখো দুইটা জায়গা আছে, দেখো একটা হলো পি আর আর একটা হলো কিউ এস। ধরো এটা পি আর, এটা পি আর আর এটা কিউ এস, এই যে দুইটা জায়গা, একটা ধরো পি আর আর একটা ধরো কিউ এস। এই এবার দেখো ওটা কি? কেন্দ্র, এই যে কেন্দ্র, এই যে ও কেন্দ্র, এই যে ও কেন্দ্র দিলাম, এখানে কেন্দ্র দিলাম। এই দেখো তো এই ও ছাড়া বাকি আছে পি কি, তার মানে এই যে পি কিউ চাপের উপর, এই যে পি কিউ চাপের উপর কেন্দ্রস্থ কোণ কি? পিও কিউ। তাহলে কেন্দ্রস্থ কোণ এঁকে ফেলো, কেন্দ্রস্থ কোণ এঁকে ফেলো। এই যে এই যোগ করলাম, এই যোগ করলাম, ঠিক আছে, এই যে যোগ করলাম, এই যে যোগ করলাম। তাহলে আমি কি পেয়ে গেলাম? পিও কিউ, পিও কিউ পেয়ে গেছি। দেখো পিও কিউ পেয়ে গেছি। তাহলে এই কেন্দ্রস্থের জন্য আমার একটা বৃত্তস্থ কোণ লাগবে। সে বৃত্তস্থ কোণটা কি? এই যে পি কিউ চাপের উপরস্থ বিন্দু হলো এস,
তাহলে এখন তুমি যদি বৃত্তস্থ কোণ পেতে চাও তোমাকে পিএসটা যোগ করতে হবে, সিম্পল। তোমাকে জাস্ট কি করতে হবে, পিএসটা যোগ করতে হবে। এই যে পিএস যোগ করলাম, ঠিক আছে। তাহলে আমি কি পেয়ে গেলাম, বৃত্তস্থ কোণ পেয়ে গেলাম। আমি বৃত্তস্থ কোণ পেয়ে গেলাম, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে এখানে তুমি লিখে দিতে পারো এই যে কোণ পিও কিউ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কোণ পিএস কিউ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ধাপ 1 দিয়ে লিখবে, কি লিখবে, পিকিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পিও কিউ বৃত্তস্থ কোণ পিএস কিউ, সুতরাং কোণ পিও কিউ সমান কোণ 2 কোণ পিএস কিউ। পাশে লিখে দিবে যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা লিখে দিবে, ঠিক আছে। বাস গেল, আমি একদম চিত্র করে করে তোমাদের বুঝাই দিচ্ছি। এরপর আসো ই মাঝখানে কি আছে, পিকিউ আছে, পিকিউ চাপ, ঠিক আছে। সরি, ও এর মাঝখানে কি আছে, আরএস, কি আছে, আরএস, আরএস। তাহলে আরএস কোনটা, এই যে আরএস চাপের উপর কি লাগবে, আরওএস লাগবে, তার মানে কেন্দ্রস্থ লাগবে। তাহলে আসো এই যে আর এর সাথে এই যে ও যোগ করলাম, তারপর ও এর সাথে এস যোগ করলাম, বাস হয়ে গেল আমাদের চিত্র। তুমি এখন দেখে আঁকতে পারবে না, জিনিসটা করে করে আঁকতে হবে, বোঝা গেছে। এই যে ও আর যোগ করছি, ও এস যোগ করছি, তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ কিন্তু পেয়ে গেছি। এই যে কেন্দ্রস্থ কোণ পেয়ে গেছি, কেন্দ্রস্থ কোণ পেয়ে গেছি। তাহলে কেন্দ্রস্থ কোণ কি, কোণ কিউ ও এস সমান 2 কোণ আরপিএস, 2 কোণ আরপিএস, ঠিক আছে। এখন জাস্ট এই দুইটা যোগ করে দিব। দেখো আমি কোণ পিও কিউর মান বের করছি, কোণ আরএস আরওএস এর মান বের করছি, দুইটা কেন্দ্রস্থ বের করছি, এবার দুইটা যোগ করে দিলে আমাদের প্রমাণ হয়ে গেছে। এবার আসো কোণ পিও কিউ, কোণ পিও কিউ প্লাস কোণ আরওএস সমান 2টা কমন নিব, কোণ পিএস কিউ প্লাস কোণ আরপিএস। এই এবার দেখো তো তোমার আরপিএস যে কথা, এটা কোন বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে। আরপিএস যে কথা, ইপিএস একই কথা কিনা, আমার যেমনে তেমনে পি কোণটা পাচ্ছি তো। এরপর দেখো তোমার কি আছে, তোমার পিএস কিউ, দেখো পিএস কিউ, পিএস কিউ যে কথা, পিএসই একই কথা। এবার দেখো তো আমাদের প্রমাণে কি আছে, পিই কিউ, তার মানে পিই কিউ কোনটা, এটা তো দেখো এটা কোন সত্য খাটতেছে, দেখো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান, এই সত্যটাই হবে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান। তো তোমাকে লিখতে হবে এখানে ত্রিভুজ পিইসি এ বহিস্থ কোণ কোণ পিই কিউ, ঠিক আছে। সুতরাং আমরা কি লিখতে পারি, কোণ পিই কিউ মানে এই যে ত্রিভুজের বহিস্থ কোণটা এই যে অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান, তার মানে কোণ ইপিএস, হ্যাঁ, প্লাস কোণ কি পিএসই। এখন তুমি চাইলে এখান থেকে কোণ পি, একটা ধাপ আলাদা করে তুমি জিনিসটা বের করবে আর কি। ইপিএস কে তুমি চাইলে এখন কোণ আরপিএস লিখলে কি গুণা হবে, দেখি বলো, গুণা হবে তোমার। এবার সেম বা পিএসই কে না লিখে আমি পিএস কিউ কে লিখলাম, কোনো সমস্যা হবে? এবার দেখো তো এই দুইটা কোণের সমষ্টি কি হচ্ছে, কোণ পিই কিউ, এখানে বসাই দাও। সুতরাং কোণ পিও কিউ প্লাস কোণ আরওএস সমান 2 কোণ পিএসই সমান কি পিই কিউ, বাস হয়ে গেল। এই দেখো কোণ পিএস কিউ কোণ আরপিএস, এই যে এই দুইটার সমষ্টি কত, কোণ পিই কিউ। তাহলে এখানে সত্যটা কি হবে, তোমাকে অবশ্যই পাশে সত্য লিখতে হবে কি, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান। যেমন এর আগেরটা তো কিন্তু সত্য, এটা লিখতে হবে মাস্ট বি, ঠিক আছে। এখানে কিন্তু এই যে আমরা লিখলাম ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান, এটা সত্যটা লিখতে হবে। এটা আমরা আগে যেটা করাইছিলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে আমরা ধাপ 1-এ কি লিখছিলাম, ত্রিভুজের বহিস্থ কোণ, এখানে পাশে কিন্তু সত্যটা লিখতে হবে, মাস্ট বি লিখতে হবে। আমি দরকার হলে তোমাদের লিখে দিচ্ছি, দেখো এটা লিখবো, যেহেতু ত্রিভুজের ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ অন্তস্থ বিপরীত বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান, দ্বয়ের সমষ্টি সমান। এই যে পাশে সত্যটা লিখ, কারণ যথার্থতা ছাড়া কিন্তু তোমাকে মার্কস দিবে না, যথার্থতা তোমাকে মাস্ট লিখতে হবে, ঠিক আছে। তুমি ধাপ 1-2 আগে পরে লেখো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে যথার্থতা লিখতে হবে। আর একে তো দেখেই বোঝা যাচ্ছে এখানে আমার ধাপ আগে পরে লেখার কোনো কারণ, মাত্র 2টা ধাপ। 3 নম্বর ধাপে কি জাস্ট আমরা যোগ করে দিছি, সিম্পল, ঠিক আছে।
তাহলে আমাদের 3 নম্বরটা বোঝা গেছে। দেখো একদম সিম্পল, এটা কিন্তু আমরা তার মানে এই টাইপের কিন্তু একটা তোমাদের পরীক্ষায় দিবে। তার মানে এখানে পিই কিউর জায়গায় কিন্তু 2 সমকোণ দিতে পারে। এখন যদি এরা পরস্পরকে লম্ব হয়ে সেট করে তখন পিই কিউ যেটা হবে এটা হবে 1 সমকোণ, তখন এটা হয়ে যাবে 2 সমকোণ। বোঝা গেছে? হ্যালো, এটা হলো আমাদের চাপ থেকে দুইটা। সাধারণত চাপ থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, চাপ থেকেই আসে এবং তোমাদের চাপ থেকেই আসবে। তারপর আমি জ্যা থেকে দুইটা ম্যাথ তোমাদেরকে করাই দিচ্ছি, ঠিক আছে? এই দুইটা ম্যাথ তোমরা দেখবে, ঠিক আছে? এটা আলাদাভাবে আমি করাই দিচ্ছি। যেমন সংক্ষিপ্তর জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এটা বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এটা আসবেই আসবে 100%, কোনো না কোনো বোর্ডে আসবে, ম্যাক্সিমাম বোর্ডে এটা আসবে, ম্যাক্সিমাম বোর্ডে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এইটা বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা আসবে। কিভাবে প্রমাণ করবো? সিম্পল, দেখো এখানে কি এখন কোনো কোণের কাজ আছে দেখি বলো। এখন আমরা বাহুর শর্ত অ্যাপ্লাই করব। তো ত্রিভুজের বাহুর শর্ত যেটা সেটা হলো ত্রিভুজের দুইটা বাহুর শর্ত আছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা হলো কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, আর একটা হলো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এই দুইটা শর্ত সাধারণত বাহুর ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, ঠিক আছে? তো বৃত্তের ব্যাসই বৃহত্তম যে এটা আমাকে প্রমাণ করতে বলছে। তা আমি প্রথমে তো আগে বৃত্ত অঙ্কন করতে হবে। আমরা প্রথমে বৃত্ত অঙ্কন করবো, এই যে বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে? তো বৃত্তের ব্যাস কোনটা সেটা আঁকতে হবে। তো আমরা ব্যাস অঙ্কন করবো, এই যে ব্যাস, এটা ধরো মনে করো বৃত্তের কেন্দ্র। তো আমি এবার একটা ব্যাস অঙ্কন করব, এই যে ব্যাস অঙ্কন করলাম। এখন ব্যাস যে বড় সেটা প্রমাণ করার জন্য, যেমন আমি তোমাকে যদি বলি এই কলমটা বড় না ছোট, এটা তুমি বলতে পারবে না। যদি আমি তার পাশে যদি একটা বস্তু রাখি তখন তুমি বলতে পারবে যে এটা থেকে এই কলমটা বড়, ঠিক আছে? এটা থেকে এই কলমটা বড়। বা এবার আমি ধরো এখানে একটা মোবাইল রাখলাম, তখন তুমি বলবে এই কলমটা থেকে এই মোবাইলটা বড়। তার মানে বড় বা ছোট এটা হলো আপেক্ষিক বিষয়, ঠিক আছে? তো আমাদের এখানে সেম ভাবে এটা যে বড়, এটার জন্য আমার একটা জ্যা লাগবে। আমরা দেখো কেন্দ্রের বাইরে যে কোনো জ্যা হলো ব্যাস ভিন্ন জ্যা। কেন্দ্রের বাইরে যে কোনো জ্যা তুমি আঁকো সেটা হলো ব্যাস ভিন্ন জ্যা। তাহলে আমরা ব্যাস ভিন্ন একটা জ্যা অঙ্কন করি। এই যে ব্যাস ভিন্ন একটা জ্যা অঙ্কন করলাম। তা এখন এদের নাম, তার মানে আমরা ব্যাসের নাম দিলাম ধরো এবি, আর এই জ্যায়ের নাম দিলাম সিডি। এখন সেম ভাবে তুমি ত্রিভুজ ছাড়া তো কোনো শর্ত অ্যাপ্লাই করতে পারবে না, কারণ আমরা যে শর্তটা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন তোমাকে ত্রিভুজটা তো আনতে হবে। তো তুমি ত্রিভুজ আনার জন্য কি করবে? ত্রিভুজ আনার জন্য তুমি এই যে এটা যোগ করে দিলে, এটা যোগ করে দিলে বাস হয়ে গেল। তো এখানে মূলত কি লিখবো আমরা? বিশেষ নির্বাচন যদি লিখি এবার লিখবো মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি ব্যাস ও সিডি ব্যাস ভিন্ন জ্যা। এই ব্যাস ভিন্ন জ্যা প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন সিডি। এই এবার অঙ্কনে কি করব? আমরা অঙ্কনে কি করব দেখো, যদি আমি অঙ্কন করি, অঙ্কন কি করছি আমরা এখানে, অঙ্কনটা কি করছি? ত্রিভুজ আনার জন্য ও কমা সি এবং ও কমা ডি যোগ করি, এটা হলো অঙ্কন। এই যে ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। এরপর আসো প্রমাণ, সিম্পল প্রমাণ, একদম সিম্পল প্রমাণ। এবার আসো প্রমাণ। দেখো এখানে আমাদের ত্রিভুজ কোনটা? সিওডি। এখন দেখো ত্রিভুজ সিওডি এ কি লেখা যায়? যে কোনো দুই বাহু কাকে ধরবো? দেখো সিডিটা দেখো তৃতীয় বাহু, এবিটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তার মানে সিডিটা হলো আমার তৃতীয় বাহু। তাহলে ওসি হলো যে কোনো দুই বাহু। তা ত্রিভুজ সিওডি এ ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি। কি লিখবো? পাশে শর্ত কি লিখবো বলো? কি লিখবো? যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এবার আসো বা দিয়ে, এবার
বা দিয়ে করো। দেখো দেখো তো ওসি আর ওএ, ওডি আর ওবি এরা সমান কিনা, কারণ এরা সবাই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি ওসি কে চাইলে ওএ লিখতে পারি কিনা বলো, আর ওডি কে চাইলে আমরা ওবি লিখতে পারি কিনা। কেন লিখবো, লিখবো কেন, কারণটা কি? কারণ সিম্পল, ওএ সমান ওসি সমান ওডি সমান ওবি সমান একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে আমি এদেরকে সমান লিখতে পারছি। এরা একই বৃত্তের ব্যাসার্ধ, পাশে দিয়ে লিখে দাও, যেহেতু ওএ সমান ওসি সমান ওডি সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো তো ওএ প্লাস ওবি সমান আমি কত পেয়েছি, এবি। তাহলে এবি গ্রেটার দ্যান কি সিডি, প্রমাণিত হয়ে গেছে কিনা। ছোট্ট প্রমাণ, কিন্তু এটা পরীক্ষায় আসবে, মাস্ট বি, মাস্ট মাস্ট 100%, 100% এটা আসবেই আসবে, 100% আসবে। ঠিক আছে, বোঝা গেছে বৃত্তের ব্যাস বৃহত্তম যায়। এবার দেখো, ধরো তোমাকে বৃত্তে দুইটা জ্যা দিছে, এই দুইটা বেশিরভাগ ইম্পর্টেন্ট, জ্যা থেকে সমান সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর সমদূরবর্তী সকল যায় পরস্পর সমান। এই দুইটা আমি একটা নিয়মে করব। দেখো তোমাকে যখন দুইটা জ্যা দিবে, তোমাকে প্রশ্ন যখন দুইটা জ্যা দিবে, তুমি চোখ কান বন্ধ করে দুইটা জ্যা আঁকবে এবং দুইটা কেন্দ্র থেকে দুইটা লম্ব এঁকে ফেলবে। প্রমাণে যেটা বলবে বলুক, তুমি প্রথমে তোমাকে যদি দুইটা জ্যা দেয়, জ্যা সংক্রান্ত যদি কোনো ম্যাথ আসে, তো প্রথমে তুমি দুইটা জ্যা অঙ্কন করবে, সমান হলে সমান অঙ্কন করবে, যদি সমান না হয় অসমান অঙ্কন করবে, করার পরে জাস্ট কেন্দ্র থেকে দুইটা লম্ব টানবে। কেন জানো? কারণ ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর কেন্দ্রত অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এই কারণে আমরা সবসময় কেন্দ্র থেকে একটা লম্ব টেনে দিব। ঠিক আছে, আমাদের প্রমাণের সুবিধার্থে। তো এখন আমি ধরো তোমাদের প্রমাণ করে দেখাবো, সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমান সমান জ্যা, সমান সমান জ্যা, সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র হতে সমদূরবর্তী, সমদূরবর্তী, এটা আমি প্রমাণ করে দেখাবো। কি করব, করবোটা কি, সিম্পল, প্রথমে একটা বৃত্ত আঁকবো, আঁকার পরে দুইটা সমান সমান জ্যা আঁকবো, এখানে একটা জ্যা আঁকবো, ধরো এখানে একটা জ্যা আঁকবো, এই এটা সমান করে এখানে একটা জ্যা আঁকবো। ঠিক আছে, সমান করে এখানে একটা জ্যা আঁকবো, বাস, যাতে দুইটা সমান হয়। এবার মনে করো এটা হলো বৃত্তের কেন্দ্র, কি বলছিলাম আমি, কি বলছিলাম, কেন্দ্র থেকে দুইটা লম্ব টেনে দিব, বলুক না বলুক টেনে দিব, এক কথা টেনে দিব আমি, শেষ। আমি দুইটা লম্ব টেনে দিব, এই যে দুইটা লম্ব, এই একটা লম্ব, এই একটা লম্ব, এই একটা লম্ব, বাস দুইটা লম্ব আমি টেনে দিলাম, বাস আমাদের কাজ শেষ হয়ে গেছে, এই কাজটা হয়ে গেছে। তাহলে এটার নাম কি, এবি জ্যা, এটার নাম কি, সিডি জ্যা। এই দুইটা সমান জ্যা, আর এটা হলো ও, আর এটা হলো ই, আর ওই হলো লম্ব দূরত্ব, ওই হলো লম্ব দূরত্ব। এখন আমাদের প্রমাণ করতে বলছে কি, এবার দেখো আমাদের এই চেহারার সময় আমি এখন কি করতে পারি, আমার দেখো ত্রিভুজ ছাড়া কি কোনো সত্য তুমি অ্যাপ্লাই করতে পারবে? ত্রিভুজ ছাড়া যদি কোনো সত্য অ্যাপ্লাই করো, তোমাকে ত্রিভুজ, এখন তুমি ত্রিভুজ চাইলে নিচেও বানাতে পারো, তুমি চাইলে উপরেও বানাতে পারো। ঠিক আছে, আমি উপরে বানাবো, তুমি চাইলে নিচে বানাতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই যে আমি যোগ করলাম, এও যোগ করলাম, আমি ওসি যোগ করলাম, বাস কত সুন্দর একটা ত্রিভুজ হয়ে গেছে, দেখছো? এবার আসো, আমি কি প্রমাণ করতে বলছি, দেখো সমান সমান যে কেন্দ্র হতে সমদূরবর্তী, তার মানে তোমাকে ওই সমান ওয়েব প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো তুমি বিষয় নির্বাচন কি লিখবে, সিম্পল, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান যে ওই ও ওয়েব যথাক্রমে জ্যাদ্বয়ের লম্ব দূরত্ব প্রমাণ করো যে ওই সমান ওয়েব। সিম্পল, কি লিখবে, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান যে, ঠিক আছে, তারপর ওই ও ওয়েব যথাক্রমে জ্যাদ্বয়ের লম্ব দূরত্ব প্রমাণ করতে হবে যে ওই সমান ওয়েব। দেখো তোমাকে যখন একটা বাহুর সমান একটা বাহু প্রমাণ করতে বলবে, একটা কোণের সমান একটা কোণ প্রমাণ করতে বলবে, তখন তুমি সব সময় যে সত্যটা অ্যাপ্লাই করবে সেটা হলো সর্বসমতা। আর সর্বসমতা সত্য হলো তিনটা, একটা হলো বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু কোণ বাহু, আর একটা হলো কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ, আর একটা হলো বাহু অতিভুজ বা বাহু বাহু বাহু, তবে কোণ 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 হবে না। ঠিক আছে, কোণ কোণ, ধর তিনটা কোণ সমান, তখন সেটা সর্বসম হবে না, তখন সেটা সদৃশ কোণী হবে। দুইটা ত্রিভুজের যদি তিনটা কোণ সমান হয়ে যায় তখন তারা সদৃশ কোণী ত্রিভুজ, আর সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাতগুলো পরস্পর সমান। আর যদি দুইটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ যদি তুমি সমান করতে পারো,
বা দুইটা কোণ একটা বাহু সমান করতে পারো বা তিনটা বাহু যদি সমান করতে পারো, বাকি সবকিছু সমান হয়ে যাবে, বাকি সবকিছু সর্বসমান হয়ে যাবে, সেজন্য সব দিক দিয়ে সমান হবে, এজন্য সর্বসম। তা এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, খুব সুন্দর কথা। দেখো, আমাদের বৃত্তে যতগুলো সর্বসমতার প্রমাণ আছে, এর মধ্যে একটা শর্ত সব সময় 100% বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে, মানে ও এ সমান ওসি। কেন ও আর ওসিটা কেন সমান হবে? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। একটা শর্ত তোমার প্রশ্নে দেওয়া থাকবে, একটা শর্ত তোমার প্রশ্নে দেওয়া থাকবে কি, এই যে যা দুইটা সমান। আর একটা শর্ত আমি আগেই করে ফেলছি, কোনটা বলতো? এই যে আমি ওই আর ওএফ দুইটা লম্ব টানলাম, মানে কি এরা পরস্পর এক সমকোণ। তাহলে আমি বুদ্ধি করে কি করছি, আমি দুইটা সমকোণ টেনে ফেলছি, দুইটা লম্ব অঙ্কন করে ফেলছি। দেখছো আমাদের তিনটা শর্ত অটোমেটিক হয়ে গেল, সবকিছু দেওয়া আছে, একটু চোখ কান খোলা রাখতে হবে। একটা হবে একই বৃত্তের ব্যাসার্ধ সব সময়, একটা শর্ত তোমার প্রশ্নে দেওয়া থাকবে, আর একটা শর্ত আমি অঙ্কন করে করে ফেলছি। তো এবার দেখো, আমরা ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সিওএফ। তবে এখানে একটা কথা বলি, এখানে তোমাকে সমান সমান যে দুইটা জ্যা বলছে, দেখো এখানে যে এ বি আর সিডি দুইটা জ্যা বলছে, এখন কথা হলো এ বি সিডি এরা কি ত্রিভুজে আছে? এরা কি ত্রিভুজে আছে দেখি বলো, এরা তো ত্রিভুজে নাই। তো আমরা ধাপ একে এদেরকে আগে ত্রিভুজে নিয়ে ফেলবো, ধাপ একে এদেরকে আগে ত্রিভুজে নিয়ে ফেলবো। দেখো এ বি সমান সিডি, এটা আমার প্রশ্নে দেওয়া আছে, পাঠাতে লিখবে দেওয়া আছে, দেওয়া আছে লিখে দিবে। এবার আমি উভয়পক্ষে হাফ দিয়ে গুণ করে দিলাম, হাফ এ বি সমান হাফ সিডি, ঠিক আছে? হাফ এবি মানে কি এই, হাফ সিডি মানে কি সিএফ। কেন কেন দেখি বলো, সত্য কি, যেহেতু বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু বৃত্তের কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা লিখে দিব। তাহলে আমি ত্রিভুজে নিয়ে আসি, দেখো এই সিএফ কে আমি ত্রিভুজে নিয়ে আসি, বাস আমাদের কাজ এখন শেষ, আমাদের আর কাজ নেই, এখন ধাপ 2 শেষ। এই যে ধাপ 2, এবার লিখবো কি ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এ কি কি সমান লিখে দিই। প্রথমে লিখবো ও এ সমান ও সি। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। ছি। তারপর কি, হা হা হা, এই সমান সিএফ, কেন ধাপ 1 হতে পাই। তারপর আরেকটা তো আমি আগে ভাগে সমান করে ফেলেছি, কি কোণ এ ই ও সমান কোণ সি এফ ও সমান এক সমকোণ। কেন এক সমকোণ? সিম্পল, যেহেতু ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, বাস হয়ে গেছে, তিনটা জিনিস আমি সমান করে ফেলেছি। তো এখন আমি কি সুতরাং দিয়ে লিখতে পারি না? সুতরাং ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সিও এফ এরা কেন সর্বসম, কারণটা তো লিখতে হবে। দেখো আমি এখানে দুইটা বাহু সমান করেছি, একটা কোণ সমান করেছি, সেজন্য আমাকে লিখতে হবে বাহু কোণ বাহু উপপাদ্য। এটা আমরা অনেকে লিখি না, এটা লিখতে হবে মাস্ট, বাহু কোণ বাহু উপপাদ্য, কোন সত্যে সমান হয়েছে। এবার তোমার যা তা করে দাও, এখন কি প্রমাণ করতে বলছে আমাদের, ওই সমান ওয়েব, তো লিখে দাও। সুতরাং ওই সমান ওয়েব, বাস প্রমাণিত। এখন ত্রিভুজের সবকিছু সমান হবে, বাস প্রমাণিত, ঠিক আছে? উল্টা প্রমাণটা আমরা ইজিলি করে ফেলতে পারি, একই চিত্র, ঠিক আছে? এখন এটা কি, কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যায় পরস্পর সমান। এখন তোমাকে প্রশ্ন ধরে দেওয়া আছে ওই সমান ওএফ হলে প্রমাণ করো এবি সমান সিডি, এটা প্রমাণ করতে বলছে। এখন ধরো তোমাকে এটা প্রমাণ করতে বলছে ওই সমান ওএফ হলে এবি সমান সিডি, এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো সেম ভাবে দেখো প্রথমে কি ও এ সমান ওসি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর আসো ওই সমান সিএফ, কেন সমান ওই সমান ওএফ, কেন দেওয়া আছে। তারপরে দেখো কোণ এ ই ও সমান কোণ সিএফ ও সমান এক সমকোণ,
কেন এক সমকোণ? যেহেতু ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, তার মানে আমি তিনটা জিনিস সমান করে ফেলছি। তার মানে এখন ত্রিভুজ এওই ও সর্বসম ত্রিভুজ কি সিএফও বা সিওএফ কেন সমান? বাহু গুণ বাহু উপাদ্য। এখন আমি লিখতে পারি কি এই সমান সিএফ লেখা যায় কিনা? এখন আমি লিখতে পারি, সুতরাং আমি লিখতে পারি এই সমান সিএফ লেখা যায় কিনা বলো। এখন দেখো তো এইটা কার অর্ধেক? এবি এর অর্ধেক। সিএফটা কার অর্ধেক? সিডি এর অর্ধেক। কেন অর্ধেক? এই সত্যটা যেহেতু বৃত্তের কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করে, বৃত্তর কেন্দ্র থেকে তুমি যদি কোনো লম্ব অঙ্কন করো ওই লম্বটা উক্ত জায়গায় সমদ্বিখণ্ডিত সমান দুই ভাগে খণ্ডিত করবে, বিভক্ত করবে। এই জন্য এইটা এবি এর অর্ধেক, সিএফটা সিডি এর অর্ধেক, হাফ হাফ চলে যাবে, আমি পেয়ে যাবো এবি সমান সিডি। এবি সমান সিডি প্রমাণ হয়ে গেছে, বাস হয়ে গেছে, হো গেয়া বাস হো গেয়া। দেখো এই দুইটা প্রমাণ আমি একবারে করে দিছি। এটার জন্য জ্যার থেকে সাধারণত গ নম্বরে এই প্রমাণটাই আসে, সবসময় এই প্রমাণটা আসে। সেটা কি জানো? ধরো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে বৃত্তে এবি ও সিডি দুটি ব্যাসভিন্ন জ্যা। ধরো এটা বলে দিছি ব্যাসভিন্ন জ্যা, ঠিক আছে, ব্যাসভিন্ন জ্যা। এখন বললো ওই ও ওএফ যথাক্রমে জ্যাদর লম্ব দূরত্ব। যদি এটা দেওয়া না থাকে তোমাকে অঙ্কন করে দেখাতে হবে যে দ্বয়ের লম্ব দূরত্ব। এটা দেওয়া না থাকলে তোমাকে অঙ্কন করতে হবে লম্ব দূরত্ব। এখন বললো এবি গ্রেটার দেন সিডি হলে প্রমাণ করো যে ওই লেস দেন ওয়েব। এটার মানে কি জানো? এটার মানে কি? এটার মানে হলো তোমার এবিটা বৃহত্তর যায় না? দেখো তোমার বৃহত্তর যায় কেন্দ্রের নিকটতর। মানে আমি যে একটা বৃত্ত অঙ্কন করি, একটা ছোট যায় নি আর একটা বড় যায় নি, দেখবে বড় জায়টা কেন্দ্রের নিকটতর হবে, ছোট জায়টা কেন্দ্র থেকে দূরে থাকবে। এটা তো দেখেই বোঝা যাচ্ছে। এখন তাহলে তুমি কি লিখে দিবে? দেখেই তো বোঝা যাচ্ছে এবি বড় আছে, এবি বড় সিডি ছোট হলে দূরত্বটা বৃহত্তর জায়ের ক্ষেত্রে দূরত্ব কাছে, ক্ষুদ্রতর জায়ের ক্ষেত্রে দূরত্বটা দূরে। ঠিক আছে? তো এবার বললো তখন আমাকে শর্ত দিয়ে জিনিসটা আনতে হবে, আমাকে বাহু শর্ত দিয়ে জিনিসটা আনতে হবে। দেখো এটা একদম আমি সিম্পলে প্রমাণ করে দিচ্ছি। বইতে অনেকভাবে লিখছে, অনেকে বুঝে না এটা, এটা একদম সিম্পলি প্রমাণ করে দিচ্ছে, একদম সিম্পল। দেখো আমি প্রথমে দুইটা জায়গা আঁকবো, ঠিক আছে, দুইটা জায়গা আঁকবো। দেখো ধরো এটাকে আমি একটা কেন্দ্র দিলাম, একটা জায়গা আঁকবো একটু কাছে আর একটা জায়গা আঁকবো একটু দূরে, একটু দূরে আঁকলাম। ঠিক আছে? তোমাদেরকে কি বলেছি? দুইটা জ্যা দেওয়া থাকলে তোমাকে আগে দুইটা লম্ব টানতে হবে, সেটা সমান জ্যা হোক আর অসমান জ্যা, দুইটা লম্ব আগে টেনে দিতে হবে। এটা বলছি কিনা? দুইটা লম্ব টেনে দিতে হবে। এই যে লম্ব টানলাম, এই যে লম্ব টানলাম, ওকে, এই যে লম্ব টানলাম, হো গেয়া, হো গেয়া গেয়া, বাস। এবার কি করতে হবে? বুঝাই তো যাচ্ছে কি করতে হবে। এটা তো আমাদের এবি জ্যা, সিডি জ্যা, আর এবিটা সিডি থেকে বড়। এটা ধরো ও, এটা ই, এটা এফ। এবার আমি জাস্ট কি করব? যোগ করে দিব, ত্রিভুজ বানাবো, সিম্পল। ত্রিভুজ বানাবো। দেখো এখানে গ্রেটার দেন থাকলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি, সরি যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর। কিন্তু এখানে একটা ঝামেলা আছে বাবা, একটা ঝামেলা আছে। সেটা কি? দেখো ঝামেলাটা হলো এখানে এবি কে তো আমি হাফ ই লিখতে পারি, মানে এটা এই আর সিডি, মানে এবি আর সিডি দুইটা ভিন্ন ত্রিভুজে আছে। আর আমরা তো একটা ত্রিভুজের জন্য পড়ছি, যে একটা ত্রিভুজের দুই বাহুর সমষ্টি। ঠিক আছে? তার মানে এবিসিডি দুইটা ভিন্ন ত্রিভুজ আছে। তাহলে এখানে আমরা যে সত্যটা খাটাইতে পারি, দেখো বাহুর আরেকটা সত্য আছে। সেটা কি? সেটা হলো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তার মানে আমি এখানে সমকোণী ত্রিভুজের সত্যটা খাটাবো। কেন? এখানে এইও আর সিএফও এক সমকোণ, দুইটাই এক সমকোণ, সেজন্য দুইটাই সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? এখন দেখো আমরা এখান থেকে করবো, এই দেওয়া আছে থেকে করবো, এই যে এবি থেকে করবো। দেখো প্রথমে লিখলাম আমি একদম শর্টকাটে করে দিচ্ছি, এবি গ্রেটার দেন সিডি, এটা দেওয়া আছে। এবার এবি কে আমি লিখবো হাফ এবি, লেখা যায় কিনা? সরি, হ্যাঁ, আমি উভয়পক্ষে হাফ দিয়ে গুণ করে দিব, হাফ এবি গ্রেটার দেন হাফ সিডি, উভয়পক্ষে হাফ দিয়ে গুণ করে দিব। ঠিক আছে? পাঠে এখানে দেওয়া আছে লিখবে আর কি। এখন হাফ এবি সমান আমরা কি লিখতে পারি? এই লিখতে পারি। হাফ সিডি সমান আমি সিএফ লিখতে পারি। ঠিক আছে? লিখলাম, ওকে। এবার আসো উভয়পক্ষে স্কয়ার করব। কেন? আমি যদি সূত্র কাটাতে চাই বর্গ আনতে হবে।
তাহলে আমি এই স্কোয়ার লিখলাম, গ্রেটার দেন সিএফ স্কোয়ার লিখলাম। ঠিক আছে, পাশে সত্য কি লিখবো? ওই যে কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করে, ওটা লিখবো। এবার আসো, এই স্কোয়ার সমান কি? ও স্কোয়ার মাইনাস, দেখো এটা কি, ও স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার না, পাশে দিয়ে লিখবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। দেখো তো লম্ব স্কোয়ার সমান কি হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার কিনা, এটা লিখছি। গ্রেটার দেন সিএফ স্কোয়ার সমান সেম ভাবে লেখা যায় কি, ও সি স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার। ঠিক আছে, ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, এখানে পাশে দিয়ে পিথাগোরাসের উপপাদ্য লিখে দিব। পিথাগোরাসের উপপাদ্য, ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে কাটাকাটি যাবে। তাহলে আমি পাচ্ছি কি, মাইনাস ও স্কোয়ার গ্রেটার দেন মাইনাস ও এফ স্কোয়ার। এবার উভয় পক্ষকে তুমি যদি -1 দ্বারা গুণ করো, এবার যদি তুমি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করো, তাহলে দিক পরিবর্তন হয়ে যাবে। কিভাবে আমি তোমাকে বলি, বলো -5 বড় না -7 বড়? 100% -5 বড়। তুমি যখন -1 দিয়ে গুণ করবে তখন কে বড়? 7 বড়। এর জন্য তুমি যদি কোনো অসমতাকে -1 দ্বারা গুণ করো তাহলে দিক পরিবর্তন হবে, অথবা কোনো অনুপাতকে তুই যদি ব্যস্ত অনুপাত করো তাহলে দিক পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমি যখন -1 দ্বারা গুণ করব তখন দেখা যাবে যে দিকটা পরিবর্তন হয়ে যাবে, এদিক সেদিক হয়ে যাবে। তাহলে এই যে তোমার গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। ঠিক আছে, এবার স্কয়ার স্কয়ার চলে যাবে, সুতরাং ওই লেস দেন ও এফ। আমি গ্যারান্টি দিয়ে বলবো এর থেকে সহজভাবে কেউ করাই নাই তোমাদেরকে, এর থেকে সহজভাবে কেউ করাই নাই বা কেউ করাতে পারে নাই। তোমাদের গাইড বইতে কিন্তু অনেক জটিল ভাবে জিনিসটা দেওয়া আছে, এটা জাস্ট যেটা দেওয়া আছে সেখান থেকে আমি প্রমাণটা করে ফেলছি। শুধু মাথা রাখছে আমাকে এখানে বাহুর সত্যটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুটা বৃহত্তর হচ্ছে না, আমি এখানে সমকোণী ত্রিভুজের সত্যটা খাটাই দিছি, সিম্পল। এখান থেকে আমি প্রমাণটা করে ফেলছি। এটা কিন্তু খুব গুরুত্ব প্রমাণ, এটা উল্টা করেও আসতে পারে। ঠিক আছে, উল্টা করলে তুমি সেম ভাবে স্কয়ার দিয়ে সেম ভাবেই করবে, একদম সেম ভাবেই করবে। সেম ভাবে করলে এখানে তুমি দেখা যাবে এইভাবে এই গ্রেটার দেন সিডি পাবে, এটা পাবে। সেম ভাবে করলে দেখবে এই গ্রেটার দেন সিডি পাবে, এই কে হাফ এবি লিখবে, আর এই সমান সিএফ পাবে, যে সিএফ কে লিখবে হাফ সিডি, তা হাফ হাফ চলে যাবে, এবি গ্রেটার দেন সিডি প্রমাণ হয়ে যাবে। তুমি উল্টা প্রমাণটা করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু আমাদের জ্যামিতি আমি তোমাদেরকে কি বলছিলাম, উপপাদ্য থেকে 3টা সিকিউ তোমাদের করাবো এবং 3টা সিকিউ আমি সম্পূর্ণ করছি। এই 3টা সিকিউ তোমরা যদি করো একদম নিশ্চিন্তে তুমি একটা সৃজনশীল কমন পাবে উপপাদ্য থেকে। ঠিক আছে, সম্পাদ্য মোটামুটি কম বেশি তোমরা সবাই পারো, তবে সম্পাদ্য থেকে আমি একটু সাজেশন দিয়ে দিচ্ছি। সম্পাদ্য থেকে তোমরা কোনটা করবে সেটা একটু বলি। ত্রিভুজের ক্ষেত্রে করবে যে ত্রিভুজের পরিসীমা অন্তর্ভুক্ত দুটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন করো, এটা করবে। তারপর এটার সাথে যেটা করবে, সামান্তরিকের তোমার দুইটি কর্ণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, বা একটা বাহু দুইটা কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকটা আঁকো, এটা ইম্পর্টেন্ট। তারপর রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বসটি অঙ্কন করো, এবং সর্বশেষ যেটা ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু এবং দুটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ট্রাপিজিয়ামটি অঙ্কন করো। এগুলো তোমরা ত্রিভুজ থেকে করবে, এবং পাশাপাশি ত্রিভুজ থেকে তোমাকে এটাও করতে হবে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এই 3টা থেকে কিন্তু মাস্ট একটা আসতে পারে। তবে আমি তোমাদেরকে মূলত এখন করাইছি উপপাদ্য। এই 3টা উপপাদ্য করলে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো, 100% একটা কমন পাবে। ঠিক আছে, তবে যে কোনো বোর্ডে স্পর্শক থেকে দিতে পারে, তবে ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এই 3টার ভিতরে দিবে। ম্যাক্সিমাম বোর্ডে তুমি দেখিও, ম্যাক্সিমাম বোর্ডে এই 3টার ভিতরে দিবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য রবিবারের পরীক্ষার জন্য শুভকামনা রইল। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।